আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আদাব ইন্দ্রদেব, আদাব। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জুথি আক্তার, মারুফা আক্তার মারফি, সাব্বির আহমেদ, শরীফা, সুবর্ণা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি আজকে আমাদের লেকচার বুকের যে অঙ্কগুলো বাকি ছিল এগুলো সব সলভ করে দিব। তারপর আমাদের র্যান্ডম প্রবলেমসের অল্প কিছু সংখ্যক, মনে হয় 10 থেকে 12টা অঙ্ক বাকি আছে, সেগুলো সব সলভ করে দিব। হ্যাঁ, ঠিক আছে। আমার যতদূর মনে আছে 108 নাম্বার প্রশ্ন পর্যন্ত সলভ করছিলাম, এই কোশ্চেনটা পর্যন্ত আমরা সলভ করছিলাম। হ্যাঁ, আদাব। আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যতদূর মনে আছে আমরা 108 নাম্বার প্রশ্ন পর্যন্ত সলভ করছিলাম, 109 থেকে সলভ করব। দেখেন, এই 109 নাম্বার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই মনোযোগ দিবেন। 109 নাম্বার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, কি বলছে? ওকে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দেখেন, বলছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 35। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 35। তার মানে এই 35-এর মধ্যে কি কি আছে? প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা গুণফল আকারে আছে, গুণ আকারে আছে। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 63। বলছে দ্বিতীয় সংখ্যাটি কত? তার মানে কি বুঝতে পারছেন? একটু খেয়াল করেন প্লিজ। এই যে 35, এই যে প্রথম ইন্টু দ্বিতীয় ইজ ইকুয়াল টু 35, তাই কি না? আচ্ছা, দ্বিতীয় ইন্টু তৃতীয়, হ্যাঁ ঠিক আছে, ইন্টু তৃতীয়, এটা ইকুয়াল টু কত? 63। তাহলে দেখেন, এই 35-এর মধ্যে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, সেই দুইটা সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটা কিন্তু আছে। আবার এই 63-র মধ্যে কিন্তু দুইটা সংখ্যা গুণ আকারে আছে, সেই দুইটা সংখ্যার মধ্যেও দ্বিতীয় সংখ্যা আছে। তার মানে এই দুইজনের মধ্যে দ্বিতীয় সংখ্যাটা কমন। খেয়াল করে দেখছেন, এই দ্বিতীয় সংখ্যাটা কিন্তু এখানেও আছে, এই 35-এর মধ্যে গুণ আকারে আছে, দ্বিতীয় সংখ্যাটা কিন্তু এই 63-র মধ্যেও গুণ আকারে আছে। তার মানে তো বোঝাই যায় যে এই 35 তাহলে দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য। ইয়েস। আবার এই 63 ওই দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। কেন? কারণ যেহেতু দুইটা সংখ্যার গুণফল আপনি 35, তাহলে যে দুইটা সংখ্যার গুণফল 35, সেই দুইটা সংখ্যার প্রত্যেকটা দ্বারা কিন্তু 35 বিভাজ্য হবে। যেমন আপনাকে আমি যদি বলি যে 45, না আচ্ছা 35, ধরেন 5 গুণ 7, 5 গুণ 7 করলে কি 35 হয় না? ইয়েস। তাহলে কতগুলো সংখ্যা গুণ করে আপনি যে ফলাফলটা পাবেন, সেই ফলাফল এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, তাহলে এই যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যার গুণফল যেহেতু 35, তার মানে 35 প্রথম সংখ্যা দ্বারা বিভাজ্য, দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য। আবার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল যেহেতু 63, তার মানে 63 দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য, তৃতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই 35 সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য, আবার 63 সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে এই 35 এবং 63, এই 35 এবং 63 এই দুইজনকেই একটা সংখ্যা ভাগ করতে পারে, সেটা হচ্ছে এই দ্বিতীয় সংখ্যা। তাহলে দুইজনকেই যে সংখ্যা ভাগ করতে পারে সেই সংখ্যা তো এদের গসাগু, তাই এই 35 এবং 63-র গসাগুই হচ্ছে আমাদের এই দ্বিতীয় সংখ্যাটা। আমার কথা কি বুঝতে পারছেন? কনসেপ্ট আগে বোঝেন, এগুলো না বুঝলেও কোনো সমস্যা নাই, মানে এটা যদি নাও বোঝেন তাও আপনি এই প্রশ্ন সলভ করতে পারবেন। কারণ এখানে বলছে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 35, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 63, দ্বিতীয় সংখ্যাটি কত? তার মানে যেহেতু দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলছে, এই দ্বিতীয় সংখ্যা দ্বারা 35 বিভাজ্য হবে, সেই দ্বিতীয় সংখ্যা দ্বারা 63 বিভাজ্য হবে। তাহলে অপশনে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে যে সংখ্যা দ্বারা 35 এবং 63 উভয়ই বিভাজ্য, সেটা আমাদের উত্তর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 35 এবং 63 এর গসাগুই যে সেই দ্বিতীয় সংখ্যা, এটা কেন হলো? এটা বুঝতে হবে। অনেকে বোঝে না যে 35 আর 63-র গসাগু কি করে সেই দ্বিতীয় সংখ্যাটা হয়। কারণ 35-এর মধ্যে দ্বিতীয় সংখ্যাটা গুণাকারে আছে, আবার 63-র মধ্যেও দ্বিতীয় সংখ্যাটা গুণাকারে আছে। তার মানে এই দ্বিতীয় সংখ্যা দিয়ে 35 বিভাজ্য হবে, এই দ্বিতীয় সংখ্যা দিয়ে 63 বিভাজ্য হবে। তার মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা 35 এবং 63 উভয়কেই ভাগ করতে পারে। তা 35 এবং 63 উভয়কেই ভাগ করতে পারে যে সংখ্যা, সেই সংখ্যা তো এদের গসাগু। তাই 35 এবং 63-র গসাগুই হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। আমার কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? তাহলে 35 এবং 63-এর গসাগুই হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। তাহলে 35 এবং 63-এর গসাগু বের করতে হবে। তো দুইজনকেই ভাগ করতে পারে এরকম সংখ্যাকে,
দেখতে পাচ্ছি 3 দিয়ে যায় না, 3 দিয়ে দুইজনকে যায় না, 7 দিয়ে যায়, কেবলমাত্র 7 দিয়ে যায়। 5 সাথে 35, 7 9 63। এখন 5 আর 9 কে কি ভাগ করতে পারে এরকম কোন সংখ্যা আছে? দুইজনকেই ভাগ করতে পারে না, তার মানে এই 7ই আমাদের গসাগু। তার মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছেন? ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর যদি অপশন টেস্ট করেন আপনারা বুঝতেই পারছেন যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 35, আবার দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 63। তো যেহেতু 35-এর মধ্যেও দ্বিতীয় সংখ্যা আছে, আবার 63-র মধ্যেও দ্বিতীয় সংখ্যা আছে, তার মানে দ্বিতীয় সংখ্যা দিয়ে 35 বিভাজ্য হবে, 63 বিভাজ্য হবে। ব্যাস। তার মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যা 35 এবং 63 উভয়কেই ভাগ করতে পারে। তাহলে 35 এবং 63 উভয়কেই ভাগ করতে পারে সেই সংখ্যা কি? এদের গসাগু। আশা করি বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। এই যে এখানে কি বলছে? এখানে বলছে, আচ্ছা এখানে বলছে 3টি পরস্পর সহমৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল 91। প্রথম দুইটার গুণফল 91 এবং শেষ দুইটার গুণফল 143 হলে সংখ্যা 3টি কত? প্রথম দুইটার গুণফল, এখানে মোট সংখ্যা কয়টা? 3টা। যে প্রথম, দ্বিতীয় আর কি তৃতীয়। হ্যাঁ, এই 3টা সংখ্যার প্রথম দুইটার গুণফল, এই প্রথম দুইটা গুণ করলে হচ্ছে কত? 91। হ্যাঁ, এই যে এই দুটার গুণফল 91। আর এই দ্বিতীয় এবং তৃতীয়, মানে এই শেষ, এই দ্বিতীয় এবং তৃতীয় এই দুটা গুণ করলে কত হচ্ছে? 143। বলছে সংখ্যা 3টি কত? অপশন টেস্ট করতে পারেন, একদম সিম্পল অপশন টেস্ট। অপশন টেস্ট আপনি দেখবেন প্রথম দুইটা গুণ করে 91 হয় কিনা, শেষ দুইটা গুণ করে 143 হয় কিনা। তো দেখেন, এই যে আপনি যদি এই নাম্বার অপশন মনে করেন যে এই নাম্বার অপশন উত্তর, তাহলে 7 আর 13 গুণ করলে 7 13 91, প্রথমটা মিলে গেছে। এবার 13 আর 11 গুণ করে দেখেন 143 হয় কিনা। তাহলে 13 গুণ 11, দেখেন এই যে 13 গুণ 11, 11 3 11 33, 3 হাতে কত? 3, 11 কে 11 3 14, 143। তার মানে এই যে 1 নাম্বার অপশনই রাইট। যেহেতু প্রথম দুইটার গুণফল হচ্ছে 91 মিলে গেছে, শেষ দুইটার গুণফল 143 মিলে গেছে, প্রথম অপশনটাই রাইট। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, আন্না ভাই বলছেন যে এখানে প্রথম বা দ্বিতীয় সংখ্যাটিও চাইতে পারতো, সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি বের করে নিতে হবে। না, প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটি যদি চাইতো, এখানে দেখেন, এখানে যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটি চাইতো, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করে নিতাম। কারণ এখানে এদিকে তাকান, দ্বিতীয় সংখ্যা যদি এই কোশ্চেনে যদি দ্বিতীয় সংখ্যা না চাই, যে প্রথম এবং তৃতীয় সংখ্যাটা চাইতো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করে নিতাম। কিভাবে? যেহেতু এর মধ্যেও দ্বিতীয় সংখ্যাটা আছে, আবার এর মধ্যেও দ্বিতীয় সংখ্যাটা আছে, তার মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 35 এবং 63-র গসাগু। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যাটি 35 এবং 63-র গসাগু 7। ঠিক আছে, এবার তাহলে দ্বিতীয় সংখ্যা পেয়ে গেছে। এবার প্রথম সংখ্যা কেমনে পাবেন? এই যে প্রথম আর দ্বিতীয়টার গুণফল 35, তখন এই 35-কে 7 দিয়ে ভাগ করে, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 5। আর এই যে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 63, তাই 63-কে দ্বিতীয় সংখ্যা 7 দিয়ে গুণ করে 7 9 63, তার মানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 7। তাহলে সংখ্যা 3টা 5, 7 এবং 9। কোনো সমস্যা নাই। যদি প্রথম বা তৃতীয় সংখ্যা চায়, সেক্ষেত্রে 35 এবং 63-এর গসাগু মানে দ্বিতীয় সংখ্যা, এটা বের করে, যেহেতু 35 হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল, তাহলে 35-কে দ্বিতীয় সংখ্যা দিয়ে যখন ভাগ করবেন, প্রথম সংখ্যা বেরোবে। আর দ্বিতীয় সংখ্যা মানে গসাগু, বুঝছেন? তাই 35-কে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করে প্রথম সংখ্যা পেয়ে যাবেন। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল যেহেতু 63, তাহলে 63-কে দ্বিতীয় সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে তৃতীয় সংখ্যা পেয়ে যাবো। দ্বিতীয় সংখ্যা মানে তো গসাগু, তাহলে গসাগু 7 দিয়ে এটাকে ভাগ করলে তৃতীয় সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে জি, এভাবে করা যাবে, সমস্যা নেই। তাহলে এটা অপশন টেস্ট করে ফেলতে পারেন, অপশন টেস্ট করে ফেলতে পারেন। এখন যদি মনে করেন যে অপশন টেস্ট করবেন না, তাহলে কি করবেন? দেখেন এদিকে তাকান, 3টি পরস্পর সহমৌলিক সংখ্যার প্রথম দুইটি সংখ্যার গুণফল 91। তাহলে দেখেন প্রথম দুইটি, এখানে সংখ্যা কয়টা? 3টা। তাহলে সংখ্যা হচ্ছে 3টা, প্রথম, এই যে প্রথম, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়। আচ্ছা, তাহলে প্রথম দুইটা মানে প্রথম আর দ্বিতীয়, তাহলে প্রথম ইন্টু দ্বিতীয়, এটা কত হবে বলেন তো? 91। হ্যাঁ, আচ্ছা, শেষ দুইটা মানে হচ্ছে এই শেষ দুইটা মানে কিন্তু দ্বিতীয়টা আর তৃতীয়টা, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়, এটা কত? 143। ঠিক আছে, দ্বিতীয় গুণ তৃতীয় কত? 143। এখন প্রশ্ন হলো, এখন এই 91-এর মধ্যেও কিন্তু দ্বিতীয় সংখ্যা আছে, আবার 143-এর মধ্যেও কিন্তু দ্বিতীয় সংখ্যা আছে। তার মানে এই দ্বিতীয় সংখ্যা দ্বারা 91 বিভাজ্য হবে, যেহেতু প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল 91।
তার মানে 91 প্রথম সংখ্যা দ্বারা ভাগ যাবে, দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ যাবে, তার মানে 91 দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য। আবার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল যেহেতু 143, তার মানে 143 দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য, কারণ এই দ্বিতীয় সংখ্যা দিয়ে পাশে ভাগ করা যাবে, বুঝছেন? তার মানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা 91 কেও ভাগ করতে পারে, যে সংখ্যা 143 কেও ভাগ করতে পারে। তার মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 91 এবং 143 দুইজনকেই ভাগ করতে পারে এরকম একটা সংখ্যা। তো যে সংখ্যা দুইজনকেই ভাগ করতে পারে সেই সংখ্যা কি? এদের গসাগু, তাই না? যে সংখ্যা এদের দুজনকেই ভাগ করতে পারে সেই সংখ্যা কি? এদের গসাগু। তাই 91 আর 143 এর গসাগুই হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে 91 আর 143 এর গসাগু বের করব। এখন দেখেন এই 91 কে ভাগ করা যায় 7 আর 13 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, কারণ 7 13 তে 91, এই যে 7 গুণ 13 এর বাইরে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তার মানে বুঝতে পারবেন এই 143 কে হয় 7 দিয়ে ভাগ যায় না হলে 13 দিয়ে যায়। তো 7 দিয়ে ভাগ করতে 7 দুগুণী 14 থাকলো 3, 7 দিয়ে যায় না, তাহলে 13 দিয়ে যাবে। ওকে ফাইন, তাহলে 13 দিয়ে দুইজনকে ভাগ করা যায়। 13 দিয়ে ভাগ করলে এটা হবে হচ্ছে 7 13 তে 91, আর 14 এর মধ্যে 13 যাবে হচ্ছে একবার 13 কে 13 থাকলো 1, 1 এর পরে 3, 13 13 কে 13, আর কিন্তু ভাগ যায় না। তার মানে এই 13ই হচ্ছে কি এই 91 আর 143 এর গসাগু, আর 91 আর 143 এর গসাগু হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তার মানে দ্বিতীয় সংখ্যাটা 13, তার দ্বিতীয় সংখ্যা 13 পেয়ে গেছে, দেখতে কান। তা দ্বিতীয় সংখ্যা 13 পেয়ে গেছে, তাহলে এখন প্রথম সংখ্যা কত হবে, তৃতীয় সংখ্যা কত হবে? মূল কনসেপ্ট বুঝাচ্ছি, শর্টকাট তো অপশন টেস্ট করে ফেলবেন, বুঝছেন? সেটা কিভাবে পাবেন? যেহেতু প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 91, তার মানে এই 91 এই দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ যাবে, দ্বিতীয় সংখ্যা মানে 13 দিয়ে ভাগ যাবে, তার মানে 91 কে যদি 13 দিয়ে ভাগ করেন তাহলে প্রথম সংখ্যা পেয়ে যাবেন। তাহলে 91 ডিভাইডেড বাই 13, তাহলে 7, তাহলে প্রথম সংখ্যাটা 7, বুঝছেন ব্যাপারটা? তাহলে প্রথম সংখ্যাটা 7, তাহলে প্রথম সংখ্যাটা 7, দ্বিতীয় সংখ্যাটা 13। আবার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 143, অর্থাৎ এই 143 কে দ্বিতীয় সংখ্যা দিয়ে যদি ভাগ করেন তাহলে তৃতীয় সংখ্যা পেয়ে যাবেন। দ্বিতীয় সংখ্যা মানেই তো গসাগু, তাহলে গসাগু বের করছেন 13, তাহলে 143 কে 13 দিয়ে ভাগ করেন, বুঝছেন? মূল কনসেপ্ট গুলোও বুঝবেন, শর্টকাট খালি করবেন না। 13 কে 13 থাকলো 1, 1 এর পরে 3, 13 কে 13, তার মানে 11, তার মানে কত হয়? 11 হয়। তার মানে 7 13 11। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করেন। আপনারা কি বুঝছেন? যদি এই টাইপের কোশ্চেন আসে, যদি যে সংখ্যাই চাক, সবসময় মনে রাখবেন যে আপনাকে দ্বিতীয় সংখ্যাটা আগে বের করতে হবে। দ্বিতীয় সংখ্যা না, মূলত হচ্ছে যে সংখ্যাটা এই গুণফল এবং এই গুণফল দুই জায়গায় যে সংখ্যাটা কমন আছে সেই হচ্ছে ওদের গসাগু, সেটা আগে বের করতে হবে। সেটা বের করার পরে তারপরে সেটা দিয়ে এটাকে ভাগ করলে আরেকটা পাবেন, সেটা দিয়ে এটাকে ভাগ করলে আরেকটা পাবেন। কথা কি বুঝছেন? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন আছে। এই পরবর্তী প্রশ্নগুলো সলভ করার আগে আমি আপনাদেরকে একটা জটিল প্রশ্ন সলভ করাবো। হ্যাঁ, একটা জটিল প্রশ্ন। এই জটিল প্রশ্নটা মনোযোগ দেন। এই জটিল প্রশ্নটা মাঝখানে, ক্লাসের মাঝখানে যে সলভ করাতে গেলে অনেকে ক্লাসটা ছেড়ে দিবে, হ্যাঁ, মানে বুঝতে চাইবে না। এই জন্য এই জটিল প্রশ্নটা আমি আগে সলভ করাবো। দেখেন, এটা হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন। আমি বলছি এটা বিসিএস লিখিত পরীক্ষায় এই প্রশ্ন আসছে, মানে প্রিলিমিনারিতে আসার সম্ভাবনা প্রায় 0%, কিন্তু আমাদের এই কনসেপ্ট বোঝার জন্য এই কোশ্চেন সলভ করতে হবে। প্রিলিতে আসলেও আপনি খুব স্বল্প সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। দেখেন, ওকে ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, বলছে দুটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য যথাক্রমে 28 মিটার এবং 20 মিটার। সবাই মনোযোগ দিন প্লিজ, এই কোশ্চেনটা অনেকে বোঝে না। হ্যাঁ, কিন্তু আজকের ক্লাস করার পরে এই কোশ্চেন নিয়ে আপনার কোনো ধোঁয়াশা কখনোই তৈরি হবে না। হ্যাঁ, দুটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, আয়তাকার ঘরের দৈর্ঘ্য না বলে আসলে আয়তাকার ঘরের মেঝে, হ্যাঁ মেঝে বলা উচিত ছিল, এখানে মানে মেঝে কথাটা মিসিং আছে। দুটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য, দুটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য আচ্ছা দৈর্ঘ্য মানে মেঝে না বললেও বুঝে নিতে হবে এটা মেঝে। হ্যাঁ, দুটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য যথাক্রমে 28 মিটার এবং 20 মিটার। তার মানে এই 28 মিটার হচ্ছে প্রথম ঘরের দৈর্ঘ্য, এই 20 মিটার হচ্ছে দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য, মানে মেঝের। এবং প্রস্থ যথাক্রমে 12 মিটার এবং 14 মিটার। সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইল কাটতে না হয়? প্রতি টাইলের ক্ষেত্রফল, আরে এটা তো না, কেমন লাগে। সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইল, আচ্ছা আপনাদের এই অঙ্কটা একটু একটা অংশ মিসিং আছে মনে হচ্ছে, একটু প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স, একটু দাঁড়ান তো, আমি একটু আগে দেখে নেই, একটু অঙ্ক মিসিং আছে, আমি একটু দেখি কতটুকু মিসিং এখানে। সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইল দিয়ে ঘরটির মেঝে ঢেকে দেওয়া যাবে? আচ্ছা, আমাদের বইয়ে আমাদের লেকচার বুকে একটু ভুল আছে, একটু কারেকশন করবেন। হ্যাঁ, লেকচার বুকে একটু ভুল আছে, আপনারা কাইন্ডলি একটু কারেকশন করবেন। আমাদের লেকচার বুকে 113 নম্বর প্রশ্ন, 113 না 115 নম্বর প্রশ্ন।
ভুল আছে, হ্যাঁ, এটা কারেকশন হবে। সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইল দিয়ে, এই যে টাইলের পরে, এই টাইলের পরে কিছু ইনফরমেশন যুক্ত হবে, হ্যাঁ, এই যে এই টাইলের পরে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইল দিয়ে ঘরটি উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে যাতে কোনো টাইল কাটতে না হয়। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইল দিয়ে ওই টাইলের পর থেকে এই কথাটুকু যতটুকু হবে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, টাইল দিয়ে উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে যাতে কোনো টাইল কাটতে না হয়। ঠিক আছে, এই কথাটুকু, এই যে এই টাইলের পর থেকে এই কথাটুকু হবে যাতে 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 কোনো টাইল কাটতে না হয়। এই যে কাটতে না হয় কথাটা এখানে আছে অবশ্য, যাতে কোনো টাইল, এই যে যাতে এই যাতে পর্যন্ত হবে, কোনো টাইল কাটতে না হয় এটুকু ওখানে আছে। দেখেন দেখেন এখানে ওই যে বিশিষ্ট টাইল দিয়ে উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে যাতে কোনো টাইল কাটতে না হয়। মানে এই কথাটুক ওই টাইল এবং কাটতে ওর মাঝখানে বসবে। ঠিক আছে, বলছে প্রতি টাইলের ক্ষেত্রফল কত হবে আর প্রত্যেক ঘরে কতটি টাইল লাগবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই একটু বোঝেন। মনে করেন আপনার কাছে দুইটা আয়তাকার ঘর, আচ্ছা আচ্ছা, টাইলস আর টাইল, হ্যাঁ, এটা মানে সিঙ্গুলার আর প্লুরাল এইটুকুই পার্থক্য মনে হচ্ছে। হ্যাঁ, দেখেন, আচ্ছা আগে অঙ্কটা বুঝেন। টাইলস যেটা দিয়ে টাইলস বোঝেন ওই টাইলের কথাই বলা হচ্ছে। হ্যাঁ, এখানে ওই টাইলের কথাই বলা হচ্ছে। এটা হচ্ছে একটা ঘর, আয়তাকার ঘরের মেঝে। হ্যাঁ, আয়তাকার ঘরের মেঝে, সবাই একটু মনোযোগ দিন, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই যে এটা একটা আয়তাকার ঘরের মেঝে, এই আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, হ্যাঁ, আর প্রস্থ হচ্ছে 12 মিটার। এই যে আর একটা আয়তাকার ঘর যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, আর একটা আয়তাকার ঘর যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর প্রস্থ হচ্ছে 14 মিটার। ঠিক আছে, দেখেন তাহলে এই দেখেন দুটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য যথাক্রমে 28 মিটার, মানে প্রথম ঘরের দৈর্ঘ্য 28 মিটার আর দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য 20 মিটার। এই যে, হ্যাঁ, এবং প্রস্থ যথাক্রমে 12 মিটার 14 মিটার, মানে প্রথম ঘরের এই যে প্রস্থ 12 মিটার আর দ্বিতীয় ঘরের প্রস্থ হচ্ছে 14 মিটার। আবার এটা মনে করেন না যে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য 28 মিটার প্রস্থ 20 মিটার, না, এই প্রথম দুইটা হচ্ছে দৈর্ঘ্যের মান, মানে প্রথম ঘরের দৈর্ঘ্য দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য, আর এই দ্বিতীয় দুটো হচ্ছে প্রস্থের মান, প্রথম ঘরের প্রস্থ দ্বিতীয় ঘরের প্রস্থ। এখন কি বলছে, এখন এই ঘরের এই যে মেঝে, না, এই যে মেঝে, এই মেঝে আর এই ঘরের মেঝে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইল দিয়ে উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে। আচ্ছা, উভয় ঘরের মেঝে, আচ্ছা এই ঘরের মেঝে আর এই ঘরের মেঝে আমরা একটা টাইলস দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, সেই সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস দিয়ে এই দুই ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে যাতে কোনো টাইলস কাটা না পড়ে, মানে টাইলস কেটে লাগানো যাবে না, একদম পুরো গোটা টাইলস পড়বে। সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস এখানে বসানো যাবে, সবাই একটু মনোযোগ দিন। এখন টাইলসেরও তো দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই কি না? এদিকে তাকান, টাইলসের কি দৈর্ঘ্য প্রস্থ নাই? এই যে মনে করেন এটা একটা টাইলস, এর কি দৈর্ঘ্য প্রস্থ নাই? আছে, এই যে এটার দৈর্ঘ্য, এটা প্রস্থ। এখন টাইলসের ক্ষেত্রফল যখন বের করবেন তখন টাইলসের দৈর্ঘ্য ইন্টু টাইলসের প্রস্থ। ক্ষেত্রফল মানে কি? আয়তাকার বস্তুর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই মেঝে আর এই মেঝে যে টাইলস বসাবেন, এই যে এখানে একটা টাইলস বসালেন, এর পাশে এই যে একটা, এরকম যে টাইলস বসাবেন, হ্যাঁ, এই যে উপরে একটা, এরকম যে টাইলস বসাবেন, এই টাইলসের, এই প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফল সর্বোচ্চ কত হবে? এবং একই মাপের টাইলস, এখানে যে টাইলস বসবে এখানেও সেই টাইলস, ওই যে বলে দিচ্ছে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস দিয়ে
উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যায়। সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস দিয়ে উভয় ঘরের মেঝে, অর্থাৎ এই ঘরের মেঝেতেও যে টাইলস দিবেন এই ঘরের মেঝেতেও সেই টাইলস দিবেন। এখানে বেশিরভাগ মানুষের মিসকনসেপশন হচ্ছে, যেহেতু ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল ঢেকে দেওয়া হবে, মানুষ যে জিনিসটা মনে করে তখন এই ঘরের ক্ষেত্রফল আর এই ঘরের ক্ষেত্রফলের গসাগু বের করে সেই এই ঘরের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য 28, প্রস্থ হচ্ছে 12, তার মানে এই ঘরের ক্ষেত্রফল হচ্ছে 28 গুণ 12। এই ঘরের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য 20, প্রস্থ হচ্ছে 14, তাহলে 20 গুণ 14। এখন এই ক্ষেত্রফলের মান বের করে, এই ক্ষেত্রফলের মান বের করে সেই মান দুইটার গসাগু বের করে বলে যে হ্যাঁ এটাই টাইলসের ক্ষেত্রফল। এটা ভুল, এইভাবে করলে অঙ্ক ভুল, শেষ। কেন ভুল আমি বলবো একটু পরে, সমস্যা নেই। আগে দেখেন ভুল কেন আমি বলবো, আমি জানি এই প্রশ্ন অনেকে করবে আমাকে, সবাই মনোযোগ দেন। সেটা হচ্ছে মানে যে টাইলস দিয়ে আমরা এই ঘর আর এই ঘরের মেঝে আমরা মানে ঢেকে দিব, সেই টাইলসের এদিকে তাকান, সেই টাইলসের তো একটা দৈর্ঘ্য আছে এবং সেই টাইলসের তো একটা প্রস্থ আছে না নাই? আছে নিশ্চয়ই। এখন সেই টাইলসের দৈর্ঘ্য কত হবে, সেই টাইলসের প্রস্থ কত হবে, এটা আমাদের বুঝতে হবে। মনে রাখবেন, যে টাইলস দিয়ে আপনি একাধিক ঘরের, মনোযোগ দেন, একাধিক ঘরের মেঝে ঢেকে দিতে চাচ্ছেন, সেই টাইলসের দৈর্ঘ্য হবে এই ঘর দুইটার যে দৈর্ঘ্য তাদের গসাগু। সরি, টাইলসের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ঘর দুটির মেঝের দৈর্ঘ্যের গসাগু। ঠিক আছে? আর টাইলসের প্রস্থ, আরে টাইলসের ক্ষেত্রফল বের করতে গেলে টাইলসের দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে সেটা জানতে হবে না? হ্যাঁ, তাহলে টাইলসের প্রস্থ ইজ ইকুয়াল টু ঘর দুটির মেঝের প্রস্থের গসাগু। আচ্ছা, তার মানে টাইলসের যে দৈর্ঘ্য, মানে এখানে যে টাইলস বসাবেন সেই টাইলসের তো একটা দৈর্ঘ্য থাকবে। মনে করেন এই যে টাইলস, এই যে এখন এই টাইলসের এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটা হবে এই ঘরের দৈর্ঘ্য আর এই ঘরের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য দুটার গসাগুর সমান। আর এই টাইলসের কি একটা প্রস্থ না? এই যে এটা প্রস্থ, টাইলসের প্রস্থ, এই যে এই টাইলসের প্রস্থ হবে এই ঘরের প্রস্থ আর এই ঘরের প্রস্থ, এই দুটার গসাগুর সমান। তার মানে সোজা কথা, টাইলসের দৈর্ঘ্য মানে এই ঘর দুইটার দৈর্ঘ্যের গসাগু, আর টাইলসের প্রস্থ মানে এই ঘর দুইটার প্রস্থের গসাগু। মানে এই যে একটা টাইলস, এই যে এইটা একটা টাইলস। হ্যাঁ, এখন এই টাইলসের দৈর্ঘ্যটা কত হবে, এটাও তো একটা মাপ নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি সেম সাইজের টাইলস দিয়ে, সবচেয়ে বড় সাইজের টাইলস দিয়ে এই ঘর আর এই ঘর উভয় ঘরে ঢেকে দিতে চান, তাহলে এটা মেনটেন করতে হবে। এখন আমাকে বলেন এই 28 আর 20 এর গসাগু কত? 28 আর 20, তাহলে 20 28 এর গসাগু কত হবে? 20 এবং 28 এর গসাগু কত হবে? তাহলে 20 28, 2 দিয়ে 10 বার, 2 দিয়ে 14 বার, আবার 2 দিয়ে যায়। গসাগু মানে যতক্ষণ সবাইকে ভাগ করতে পারবো, 2 দিয়ে এটা 5 বার, 2 দিয়ে 7 বার, তাহলে সবাইকেই ভাগ করতে পারছে এই 2 আর এই 2, তার মানে গসাগু হচ্ছে 2 দুগুণী 4। তাহলে 20 আর 28 এর গসাগু হচ্ছে 4। তার মানে 4 কি? এই 4 হচ্ছে 20 এবং 28। 20 এবং 28 মানে কি? এই ঘর দুটির যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের গসাগু। তার মানে এই জিনিসটা আসলে কি, এই যে কি বলছি, টাইলসের দৈর্ঘ্য কেমন হবে? টাইলসের দৈর্ঘ্য হবে ঘর দুটির দৈর্ঘ্যের গসাগু। তাহলে ঘর দুটার দৈর্ঘ্যের গসাগু বেরিয়েছে 4, তার মানে টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 4, ব্যাস। এবার ঘর দুটার প্রস্থের গসাগু, তাহলে এইটার প্রস্থ হচ্ছে 12, এটার প্রস্থ হচ্ছে 14, তাহলে 12 আর 14 এর গসাগু দেখেন, 12 ও 14 এর গসাগু, 12 14 এর গসাগু। তাহলে 12 আর 14 দুইজনকেই ভাগ করা যায় কি দিয়ে? দুইজনকে 2 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণী 12, 7 দুগুণী 14, আর দুইজনকেই ভাগ করা যায় এরকম কিছু নাই, সুতরাং গসাগু হচ্ছে 2। তাহলে 12 আর 14 কি? 12 আর 14 হচ্ছে ঘর দুটার প্রস্থের মান। তাহলে এই প্রস্থ দুইটার মানের যে গসাগু সেটা কি? 2 না? এই 2 কি? এই 2 হচ্ছে, তাহলে কি বলছিলাম, প্রস্থের গসাগু মানে হচ্ছে টাইলসের প্রস্থ। তাহলে ঘর দুইটার দৈর্ঘ্যের গসাগু 4, মানে টাইলসের দৈর্ঘ্য 4, ঘর দুইটার প্রস্থের গসাগু 12 আর 14 এর গসাগু 2, তার মানে টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 2, সরি প্রস্থ 2। তাহলে অতএব টাইলসের দৈর্ঘ্য
ইজ ইকুয়াল টু 4 মিটার, টাইলসের প্রস্থ ইজ ইকুয়াল টু 2 মিটার। তাহলে টাইলসের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছেন, তাহলে টাইলস, অতএব টাইলসের ক্ষেত্রফল, অতএব টাইলসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য 4 প্রস্থ 2, তাহলে 8, উত্তর হচ্ছে 8 বর্গ মিটার। আপনারা এইটুক বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি আমাকে এখন যারা লাইনে আছেন এইটুক বুঝছেন কিনা। এই টাইপের কোশ্চেন যদি আসে যে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট একই মাপের টাইলস, একই মাপের টাইলস এখানে বলা নাই, বুঝে নিতে হবে, ধরে নিতে হবে একই মাপের টাইলস, সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট একই মাপের টাইলস দিয়ে, একই মাপের কথাটা উল্লেখ থাকবে বইয়ে, হ্যাঁ মানে প্রশ্ন উল্লেখ থাকবে, একই মাপের টাইলস দিয়ে উভয় ঘরের কি করবে, উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে যাতে কোনো টাইলস কাটা না পড়ে। কোশ্চেনটা হচ্ছে এরকম, হ্যাঁ। তাহলে কোশ্চেনটা কি, সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইল দিয়ে উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে যাতে কোনো টাইলস কাটা না পড়ে, সর্বোচ্চ কত, সেই টাইলসের ক্ষেত্রফল কত, সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস দিয়ে এটা করা যাবে। সেক্ষেত্রে টাইলসের ক্ষেত্রফল, টাইলসও তো একটা আয়তাকার বস্তু তাই না, আয়তাকার হোক বা বর্গাকার হোক, তাহলে টাইলসের ক্ষেত্রফল বের করতে গেলে টাইলসের দৈর্ঘ্য লাগবে, টাইলসের প্রস্থ লাগবে। এখন টাইলসের দৈর্ঘ্যটা কেমনে বের করবেন, টাইলসের প্রস্থটা কেমনে বের করবেন, মনে রাখবেন টাইলসের দৈর্ঘ্য হবে এই ঘর দুইটার মেঝের দৈর্ঘ্যের গসাগু, টাইলসের প্রস্থ হবে এই ঘর দুইটার মেঝের প্রস্থের গসাগু, ব্যাস টাইলসের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবেন, গুণ করে দিবেন, ক্ষেত্রফল শেষ। এবার বলেন বুঝছেন কিনা। হ্যাঁ, প্রশ্ন করছেন রানা মল্লিক যে দুইটা ঘরের ক্ষেত্রফল বের করে তাদের গসাগু বের করলে হবে কিনা, যদিও ক্যালকুলেশন তুলনামূলক কঠিন, তা হবে কিনা, হবে না। আচ্ছা, সন্দীপ বিশ্বাস যে মাথায় প্রথমে এটাই আসছে যে দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের গসাগু, আমি জানি। আচ্ছা, এটা তো আমি জাস্ট অঙ্কটা বুঝাইছি যে অঙ্কটা কিভাবে করবেন, কিন্তু কেন এরকম হলো যে টাইলসের ক্ষেত্র, আমি এটা বুঝাবো, টেনশন করেন না, আমি জাস্ট আপনাকে অঙ্ক বুঝাইছি যে এই অঙ্ক আসলে এরকম করে করতে হবে। যদি এরকম 3টা ঘর আসে, একটা না, মনে করেন 2টা ঘর না, বলো 3টা ঘর, 3টা ঘরের মেঝের দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত, 3টা ঘরের মেঝের প্রস্থ যথাক্রমে এত এত এত, বলতে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস দিয়ে 3টা ঘরেরই মেঝে ঢেকে দেওয়া যাবে যাতে কোনো টাইলস কাটা না পড়ে। সেক্ষেত্রে টাইলসের দৈর্ঘ্য ওই 3 ঘরের দৈর্ঘ্যের গসাগু, ওই 3 ঘর টাইলসের প্রস্থ হবে ওই 3 ঘরের প্রস্থের গসাগু, বুঝছেন, ঘর 2 এর অধিক আসতে পারে। আচ্ছা, আমি জানি, শোনেন, আপনারা অঙ্ক সলভ করতে হবে এইভাবে, কিন্তু অঙ্কটা কেন এরকম হলো সেটা তো আমি এখনো বুঝাইনি, আমি সেটা বুঝাবো, আমি না বুঝাইতে যাবো না, তাই না, কনসেপ্ট। আচ্ছা, সরি 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 সরি, দেখেন, তাহলে আমি এগুলো মুছে দিই। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, আমি জানি যে এই প্রশ্নটা অনেকের মনে যাচ্ছে যে ভাই, যেহেতু এখানে টাইলসের সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস চাইছে, দেখেন এদিকে তাকান, সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস চাইছে, তাহলে তো ভাই আমাদের যেহেতু টাইলস দিয়ে আমরা কি করব, অঙ্কটা কিন্তু এত ইজি অঙ্ক না, সলভ যে জানে তার জন্য ইজি, কিন্তু বোঝাটা কিন্তু এত ইজি না, মানে বুঝতে পারাটা খুব মানে একটু জটিল। হ্যাঁ, তো এটা হচ্ছে 28 মিটার, এটা একটু ছোট দিতে হবে, এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 14, তাই তো। এখন অনেকের ধারণা যে যেহেতু টাইলস দিয়ে আমরা এই ক্ষেত্রফল ঢাকবো, এদিকে তাকান, এই মেজের ক্ষেত্রফল ঢেকে দিব, এই মেজের ক্ষেত্রফল ঢেকে দিব, তাহলে উভয় মেজের ক্ষেত্রফল যেহেতু আমি টাইলস দিয়ে ঢাকবো, তাহলে উভয় মেজের ক্ষেত্রফলকে নিশ্চয়ই, এদিকে তাকান, এদিকে তাকান, তার মানে এই মেজের ক্ষেত্রফলকে সেই টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করা যেতে হবে, তাই না বিষয়টা। যেহেতু এই টাইলসের ক্ষেত্রফলকে এই মেজের ক্ষেত্রফল আমি টাইলস দিয়ে রাখবো, সুতরাং এই মেজের ক্ষেত্রফলকে ওই টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ যেতে হবে, রাইট রাইট। যেহেতু আমি এই মেজেটাও আমি ঢাকবো ওই টাইলস দিয়ে, সুতরাং এই মেজের ক্ষেত্রফলটা ওই টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ যেতে হবে। তার মানে টাইলসের ক্ষেত্রফল এমন হবে যা এটাকে এইটার ক্ষেত্রফলকেও ভাগ করতে পারে, যা এটার ক্ষেত্রফলকেও ভাগ করতে পারে, কথা সত্য। তখন মনে হচ্ছে হ্যাঁ তাই তো, তাহলে এই দুজনের ক্ষেত্রফলের গসাগু বের করলে অঙ্ক হয়ে যাবে, তাই কিনা। এটা কিন্তু সাধারণ কনসেপ্ট, এবং এই কনসেপ্টে অনেক মানুষ আগাবে, ইভেন অনেকে এইভাবে অঙ্ক করেও দিয়ে আসে, ভুল, এটা করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন ভুল, এইটার আমি উত্তর দিব, টেনশন করেন না, এটা কেন ভুল, এই প্রশ্নের উত্তর আপনি পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এই দুইজনের মানে টাইলসের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা আমরা এই দুইজনের গসাগু থেকে কেন বের করলাম। আচ্ছা, তাহলে এই দুজনের গসাগু থেকে কেন বের করলাম, দেখেন, এবার মনোযোগ দিন প্লিজ, এবার মনোযোগ দিন। দেখেন, আপনি যখন টাইলস এখানে বসাবেন, এদিকে তাকান, টাইলস যখন এই ফ্লোরে বসাবেন, ফ্লোরে বসায় এরকম বসাবেন না, এরকম একটা টাইলস বসাবেন, তার পাশে কিন্তু এরকম একটা বসাবেন, তার পাশে কিন্তু এরকম একটা বসাবেন, তাই কিনা, এরকম টাইলস বসাবেন না, আমার কথা কি বুঝতেছেন। আবার সেই টাইলসই কিন্তু এখানে ফ্লোরে বসাবেন,
আচ্ছা আমাকে বলেন, এটা যদি এটা কি একটা টাইলস না? এটা হচ্ছে টাইলসের দৈর্ঘ্য। একটা জিনিস খেয়াল করেন, এই টাইলসের দৈর্ঘ্য, এদিকে তাকান, এই যে আমি আলাদা কালার দিচ্ছি, এই যে টাইলসের যে দৈর্ঘ্য, এই টাইলসের দৈর্ঘ্য যা হবে সেটা যদি এই পুরো দৈর্ঘ্য কত 20, এই পুরো দৈর্ঘ্যকে যদি ভাগ না করতে পারে তাহলে সেই টাইলস এখানে ঠিকমতো বসবে না, কাটা লাগবে, টাইলস কাটা লাগবে। কেন? মনে করেন এই টাইলসের দৈর্ঘ্য 3 মিটার, 3 মিটার, এখন এই পুরো দৈর্ঘ্য কত 20 মিটার, তাহলে এরপর আর একটা টাইলস বসাবেন, এরকম বসায় এই 20 মিটারকে কভার করতে হবে না? তাহলে এইটা যদি 3 হয়, তাহলে ধরেন এটা 3 মিটার 3 মিটার 3 মিটার, এরকম 3 6 18 মিটার, 6 খাল টাইলস যখন বসাবেন 18 মিটার কভার হয়ে যাবে, আর 2 মিটার থেকে যাবে। ওই 2 মিটারের জন্য তো আর একখান টাইলস বসাতে পারবেন না, ওইখানে আপনার টাইলস কাটা লাগবে। আমার কথা কি বুঝছেন? বোঝা গেছে? তার মানে এখানে যে টাইলসের দৈর্ঘ্য হবে, সেই টাইলসের দৈর্ঘ্য যদি এই পুরো দৈর্ঘ্যকে ভাগ না করতে পারে তাহলে এখানে তো টাইলস বসাতে পারবেন না, সেই টাইলস বসাতে পারবেন না। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখানে যে টাইলসটা বসাবেন সেই টাইলস, এটা কি টাইলসের দৈর্ঘ্য না? এই যে একখান টাইলস, এটা তো এই দৈর্ঘ্য যদি, এই টাইলসের দৈর্ঘ্যগুলো এর পাশে আরেকখান বসাবেন, এর পাশে আরেকখান বসাবেন, এই 3 3 3 3, এরকম 3 6 18 খান, 6 খান বসালে 18 মিটার হবে, কিন্তু এই পুরোটা তো 20 মিটার, তার মানে পরে যে 2 মিটার থাকবে সেই 2 মিটারে তো পুরো একখান টাইলস বসবে না। তাহলে কি করতে হবে? টাইলস কাটতে হবে। কিন্তু অঙ্কে বলছে টাইলস তো কাটা যাবে না। তার মানে টাইলসের দৈর্ঘ্য এমন হবে যেন সেই দৈর্ঘ্যটা এই পুরো দৈর্ঘ্য 20 কে ভাগ করতে পারে, নাহলে হবে না। ইয়েস, তাহলে টাইলসের দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, 4 মিটার হয়, 4 মিটার হয়, তাহলে 4 মিটার হলে কিন্তু এই 20 মিটার, কিন্তু এই 20 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে আপনি 20 কে 4 দিয়ে ভাগ করেন, 5 খান টাইলস বসালে পরে বসে যাবে, খাপের খাপ মিলে যাবে। কিন্তু এটা যদি আপনি 20 মিটার, এটা যদি 5 মিটার নেন, এদিকে তাকান, যদি 5 মিটার নেন এক একটা টাইলস, এখানে 5 মিটার, এখানে 5 মিটার, তাহলে এই 20 কি 5 দ্বারা বিভাজ্য না? ইয়েস ইয়েস, তাহলে 20 কে 5 দ্বারা ভাগ করলে 4, তার মানে এখানে 4 খান টাইলস বসালে এটা মিলে যাবে। কিন্তু আমি যদি টাইলসের দৈর্ঘ্য হিসেবে 5 মিটার নেই, তখন এই ঘরে ঠিক খাপের খাপ বসলেও এখানে বসবে না, কারণ এখানকার দৈর্ঘ্য হচ্ছে 28। এখন 5 মিটার করে বসালে 5 খান টাইলস বসালে 25 মিটার হবে, লাস্টে 3 মিটার থেকে যাবে। বোঝা যাচ্ছে? তার মানে 5 মিটার, এই টাইলসের দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে এখানে খাপের খাপ বসতেছে, কিন্তু এখানে বসতেছে না, কারণ এখানে দৈর্ঘ্য মোট 28, এই 28 তো 5 দ্বারা বিভাজ্য না। বুঝতেছেন? তার মানে সোজা কথা, টাইলস এখানে খাপে খাপে বসতে হলে টাইলসের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য দিয়ে এটাকে ভাগ যেতে হবে, না হলে এখানে খাপে খাপে বসবে না। ইয়েস, তার মানে টাইলসের দৈর্ঘ্য, সেই টাইলসের দৈর্ঘ্য দিয়ে এই পুরো দৈর্ঘ্যটা ভাগ গেলেই কেবল এখানে টাইলসগুলো সুন্দর করে বসবে। ইয়েস, তার মানে টাইলসের দৈর্ঘ্য, তার মানে দেখেন এই 20 কে ভাগ করতে পারতেছে 5, তার মানে টাইলসের দৈর্ঘ্য 5 মিটার হলে এখানে টাইলস খাপে খাপে বসবে, কিন্তু এখানে বসবে না। তার মানে টাইলসের দৈর্ঘ্য এমন হতে হবে সেজন্য 20 কে ভাগ করতে পারে, তাহলে এখানে ঠিকঠাক মতো বসবে। টাইলসের দৈর্ঘ্য এমন হতে হবে সেজন্য 28 কে ভাগ করতে পারে, তাহলে এখানে ঠিকঠাক বসবে। ইয়েস, তার মানে টাইলসের দৈর্ঘ্য এমন হবে যা 20 কেও ভাগ করতে পারে, যা 28 কেও ভাগ করতে পারে। ইয়েস, তার মানে টাইলসের দৈর্ঘ্য হবে এমন একটা দৈর্ঘ্য যা 20 কেও ভাগ করতে পারে, 28 কেও ভাগ করতে পারে। তাহলে 20 এবং 28 দুজনকেই ভাগ করতে পারে, এরকম সবচেয়ে বড় নিতে হবে। কেন? কারণ বলছে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস। তার মানে টাইলসের ক্ষেত্রফল বড় হতে হলে তো এই দৈর্ঘ্য বড় হতে হবে। বুঝছেন? তার মানে 20 এবং 28-এর, তাহলে 20 কেও ভাগ করতে পারে এবং 28 কেও ভাগ করতে পারে, এরকম সংখ্যা কি, এরকম সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে গসাগু, তাই 20 আর 28-এর গসাগু নিব। বুঝছেন? ইয়েস, তার মানে এই 28 হচ্ছে এই ঘরের দৈর্ঘ্য, এই 20 হচ্ছে এই ঘরের দৈর্ঘ্য, তার মানে এই ঘর দুটার দৈর্ঘ্যের গসাগু ইজ ইকুয়াল টু টাইলসের দৈর্ঘ্য। ক্লিয়ার? ওকে ফাইন। এখন টাইলস আপনি বসাই দিয়েছেন, এদিকে তাকান, এই প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য কত? 4 মিটার। ওকে ফাইন। এখন প্রস্থ, এই প্রস্থ বরাবর, এখন এটা কি? এটা হচ্ছে টাইলসের প্রস্থ। এখন এটা হচ্ছে টাইলসের প্রস্থ। এখন এই টাইলসের প্রস্থ, এখানে একখান টাইলস বসাইছেন, এর পাশে কি আরেকখান টাইলস বসাবেন না? এর পাশে কি আরেকখান টাইলস বসাবেন না? ইয়েস। তার মানে এই পুরোটা কত? 14 মিটার। তাহলে এই প্রস্থ যদি আপনি এখন 4 নেন, এদিকে তাকান, এই প্রস্থ যদি 4 নেন, তাহলে এই প্রস্থ যদি 4 নেন, তাহলে এখানে 3 খান টাইলস বসালে 3 4 12 মিটার কভার হবে। এই যে 4 মিটার 4 মিটার 4 মিটার, লাস্টে 2 মিটার থেকে যাবে, তাহলে তো টাইলস কাটা লাগবে। তার মানে এই টাইলসের প্রস্থ এমন হবে যেন সেই প্রস্থ দিয়ে
সেই প্রস্থ দিয়ে এই যে প্রস্থের মানটা ভাগ যায়, কারণ এই প্রস্থের মান যদি এই টাইলসের প্রস্থ দিয়ে ভাগ না যায় তাহলে টাইলস এখানে বসালে খাপে খাপে পড়বে না। তাহলে টাইলসের প্রস্থ যদি 2 হয়, প্রস্থ যদি 2 হয়, প্রস্থ যদি 2 হয় তাহলে 2 হলে পরে 2 2 2 2 এরকম 7 খান টাইলস পড়লে 7 দুগুণে 14 মিটার কভার হবে। ইয়েস, তাহলে টাইলসের প্রস্থ এমন হবে যা এই টাইলসের প্রস্থ দিয়ে এই ঘরের প্রস্থ ভাগ যেতে হবে, টাইলসের প্রস্থ দিয়ে এই ঘরের প্রস্থ ভাগ যেতে হবে, নাহলে এখানে খাপে খাপে পড়বে না। ওকে, এখন সেই টাইলসই তো আবার এখানে বসাবেন, তারপরে সেই টাইলসের প্রস্থ দিয়ে এই প্রস্থ এই 12 ভাগ যেতে হবে, নাহলে এখানে খাপে খাপে পড়বে না। এখন মনে করেন যে টাইলসের প্রস্থ আপনি 3 মিটার নিলেন, তাহলে বলছেন ভাই 12, এখানে 3 মিটার নিলে এখানে 4 খান টাইলস বসান, তাহলে এইটুক 3 3 3 3 মানে 4 খান টাইলস বসালে 3 4 12, তার মানে 12, তার মানে প্রত্যেক টাইলসের দৈর্ঘ্য যদি প্রস্থ যদি 3 মিটার হয় তাহলে এখানে 4 খান টাইলস বসালে এই 12 মিটার কভার হয়ে যাবে, তার মানে এই ঘর মিলে যাবে। কিন্তু আমি যদি টাইলসের প্রস্থ 3 মিটার নেই তাহলে এই ঘরে হবে না, কারণ 14 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 4 খান টাইলস বসানোর পরে 3 4 12 মিটার কভার হবে, আর 2 মিটার থেকে যাবে, মানে টাইলস কাটা লাগবে। তাহলে টাইলসের প্রস্থ এমন হবে যে প্রস্থ দিয়ে যেন 12 ভাগ যায়, টাইলসের প্রস্থ এমন হবে যে প্রস্থ দিয়ে যেন এই 14 ভাগ যায়। তাহলে টাইলসের প্রস্থ 12, এই ঘরের প্রস্থকেও ভাগ করতে পারতে হবে, এই ঘরের প্রস্থকেও ভাগ করতে পারবে। তাহলে এই ঘরের প্রস্থ মানে 12 আর এই ঘরের প্রস্থ মানে 14। তাহলে টাইলসের প্রস্থ এমন হবে যা উভয় প্রস্থকে ভাগ করতে পারে। যেহেতু বলছে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস, তার মানে সবচেয়ে কত বড় প্রস্থ নেওয়া যাবে তত বড় নিতে হবে। তার মানে এই প্রস্থকেও ভাগ করতে পারবে, এই প্রস্থকেও ভাগ করতে পারে, এরকম একটা মান নিতে হবে। তাহলে 12 এবং 14 উভয়কে ভাগ করতে পারে, সে হচ্ছে 12 14 এর গসাগু। ইয়েস, তার মানে 12 এবং 14 এর গসাগুই হচ্ছে টাইলসের প্রস্থ, মানে এই ঘরের প্রস্থ আর এই ঘরের প্রস্থের গসাগু হচ্ছে টাইলসের প্রস্থ, বুঝছেন? এই জন্য 12 এবং 14 এর গসাগু। তাহলে 12 এবং 14 এর গসাগু কত? 2 2, আর 20 আর 28 এর গসাগু কত? 4। তার মানে টাইলসের প্রস্থ দৈর্ঘ্য টাইলসের প্রস্থ, অর্থাৎ টাইলসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার প্রশ্ন আছে কিনা বলেন। এবার ব্যাপারটা বুঝছেন যে কেন আমরা মানে টাইলসের দৈর্ঘ্য, মনে করবে খালি মাথায় রাখবেন যে উভয় ঘরের দৈর্ঘ্যের গসাগু ইজ ইকুয়াল টু টাইলসের দৈর্ঘ্য। শোনেন, আপনাকে বের করতে বলছে যে এই ঘর টাইলস দিয়ে ঢেকে দিতে হবে, এরকম সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট টাইলস আমরা ব্যবহার করব। তো টাইলসের ক্ষেত্রফল চাইছে, তো টাইলসের ক্ষেত্রফল বের করতে গেলে তো আপনার টাইলসের দৈর্ঘ্য কতটুকু, টাইলসের প্রস্থ কতটুকু লাগবে। তো টাইলসের দৈর্ঘ্য কেমনে পাবেন? এই উভয় ঘরের দৈর্ঘ্যের গসাগু ইজ ইকুয়াল টু টাইলসের দৈর্ঘ্য, উভয় ঘরের প্রস্থের গসাগু ইজ ইকুয়াল টু টাইলসের প্রস্থ, ব্যাস এলো। আর এর ভেতরের কাহিনী হচ্ছে কেন এরকম হয়। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে টাইলসের দৈর্ঘ্য প্রস্থ আমরা বুঝে গেছি, টাইলসের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে উভয় ঘরে কতটা টাইলস লাগবে, এই 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 ঘরে কতটা টাইলস লাগবে। দেখেন, একটু তাকান, সবাই মনোযোগ দেন। তাহলে আমরা কিন্তু হ্যাঁ এরপর দেখাবো যে এই ঘরের ক্ষেত্রফল আর এই ঘরের ক্ষেত্রফল বের করে সেই ক্ষেত্রফলের গসাগু বের করলে কেন হবে না, এটা আমি দেখাবো, টেনশন করেন না, সব পাবেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে সব শিখতে পারবেন, আর ধৈর্য না ধরলে শিখতে পারবেন, নয়তো অঙ্ক পারবেন। কারণ আমি এই অঙ্ক কিন্তু না বুঝাইলেও বলতাম, না বুঝাইলেই বলে দিতে পারতাম যে ভাই দৈর্ঘ্যের গসাগু ইজ ইকুয়াল টু টাইলসের দৈর্ঘ্য, প্রস্থের গসাগু ইজ ইকুয়াল টু টাইলসের প্রস্থ, শেষ। আর এত কিছু বোঝার দরকার নেই, অঙ্ক শেষ। তাহলে কি যে 10-15 মিনিট যে নষ্ট করলাম, নষ্ট না, কিন্তু এটা কনসেপ্ট, এই কনসেপ্টটা শেখাটা জরুরি। আর এটার জন্যই কিন্তু আমাদের ক্লাসের সংখ্যা এত বেশি। মানুষের মতো তো শুধু পড়ে গেলে হবে না, আমাকে তো কনসেপ্টটা ফিল করতে হবে, তাই না? হ্যাঁ, দেখেন এখন যেহেতু টাইলস দিয়ে, মনোযোগ দেন, এদিকে তাকান। তাহলে টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ 2, 4 হচ্ছে টাইলসের দৈর্ঘ্য, 2 হচ্ছে টাইলসের প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত? 4 গুণ 2। এবার তাকান, এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেক ঘরে কতগুলো টাইলস লাগবে, এই ঘরে কয়খান লাগবে, এই ঘরে কয়খান লাগবে, এটা বের করব। টাইলস দিয়ে আপনি কি করতেছেন, এদিকে তাকান, টাইলস দিয়ে আপনি কি করতেছেন? টাইলস দিয়ে কি এই ঘরের মেঝে ঢেকে দিচ্ছেন না? এই ঘরের মেঝে ঢেকে দিচ্ছেন না, রাইট? এই ঘরের মেঝের ক্ষেত্রফলকে ঢেকে দিচ্ছেন, এদিকে তাকান, এটা কি, এটার ক্ষেত্রফল, এই ঘরের মেঝের ক্ষেত্রফল মানে এই পুরো জায়গার ক্ষেত্রফল, তাই তো? তাহলে টাইলস দিয়ে আপনি কি করতেছেন? টাইলস দিয়ে এই ঘরের এই মেঝের ক্ষেত্রফলটা ঢেকে দিচ্ছেন, তাই, রাইট না? ইয়েস। তাহলে এই পুরো ক্ষেত্রফল ঢাকতে কতটা টাইলস লাগবে সেটা বের করব। তাহলে বলেন এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা ঢাকতে আমার কয়টা টাইলস লাগবে, কেমনে পাবেন? এই সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফলকে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাবেন এখানে এরকম কয়টা টাইলস লাগবে। ইয়েস, হ্যাঁ। তাহলে প্রথম ঘরে টাইলস লাগবে, দেখেন, তাহলে প্রথম ঘরে
দেখেন প্রথম ঘরে টাইলস লাগবে ইজ ইকুয়াল টু, তাকান এখানেও অনেকে মনে করেন যে ক্যালকুলেশন মানে স্মার্টলি করে না বলে পিছনে পড়ে যায়। আচ্ছা আমরা টাইলস দিয়ে কি করব, আমরা টাইলস দিয়ে এই ঘরের এই মেঝের ক্ষেত্রফলটা ঢেকে দিব, তাই না? তাহলে এখানে কয়টা টাইলস লাগবে? তাহলে যেহেতু আমি টাইলস দিয়ে এই ঘরের মেঝের ক্ষেত্রফলটাকে ঢাকতেছি, সুতরাং এই পুরো ক্ষেত্রফলকে এই একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাওয়া যাবে এখানে এরকম কয়টা টাইলস লাগছে। ইয়েস, তার মানে পুরো ঘরের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটা টাইলসের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল, মেঝের এরিয়া দেই, হ্যাঁ, ডিভাইড বাই একটি টাইলসের এরিয়া। ঠিক আছে, তাহলে মেঝের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এদিকে তাকান, এদিকে, এই যে ওইখানে লেখার জায়গা নেই তাই এখানে লিখতেছি। তাহলে মেঝের ক্ষেত্রফল মানে কি? মেঝের দৈর্ঘ্য, এই যে মেঝের দৈর্ঘ্য হচ্ছে 28, মেঝের প্রস্থ হচ্ছে 12, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 28 গুণ 12। এটা গুণ করার দরকার নাই, 28 গুণ 12 এইভাবে রেখে দেন, সমস্যা নাই। ডিভাইডেড বাই একটি টাইলসের ক্ষেত্রফল, তাহলে একটি টাইলসের ক্ষেত্রফল কেমনে পাবেন? ওই যে একটি টাইলসের দৈর্ঘ্য 4, প্রস্থ 2, তাহলে একটি টাইলসের ক্ষেত্রফল কত? 4 গুণ 2, তাহলে 4 গুণ 2। এটা 4 দুগুণে 8 লেখার দরকার নেই, এইভাবে রেখে দেন, কাটাকাটি সহজ হবে ভাই। এটা গুণ করলে বড় সংখ্যা আসবে, কি দরকার? এই 4 দিয়ে যাবে 7 বার, এই 2 দিয়ে যাবে 6 বার, 6 সাথে 42, তার মানে 42 খানা টাইলস লাগবে, 42 খানা। তার মানে প্রথম ঘরটা ঢাকতে 42 খানা টাইলস লাগবে, বুঝছেন? ওকে, আচ্ছা এখন এই দ্বিতীয় ঘর ঢাকতে কি অবস্থা? দ্বিতীয় ঘর ঢাকতে, যেহেতু দ্বিতীয় ঘরের মেঝে আপনি ঢাকবেন, তার মানে এখানে কয়খান টাইলস লাগবে? এই পুরো ক্ষেত্রফল ঢাকতে কয়খান টাইলস লাগবে? তাহলে পুরো ঘরের ক্ষেত্রফলকে একখান টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে এখানে কয়খান টাইলস লাগতে বেরোবে, রাইট? তাহলে দ্বিতীয় ঘরে টাইলস লাগবে, তাহলে কি করব? দ্বিতীয় ঘরের মেঝের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো 14, তাহলে 20 গুণ 14 ডিভাইডেড বাই একখান টাইলসের ক্ষেত্রফল, একখান টাইলসের দৈর্ঘ্য 4, প্রস্থ 2। এই 4 দিয়ে এটা যাবে 5 বার, এই 2 দিয়ে এটা যাবে 7 বার, 5 সাথে 35, তার মানে 35 খানা টাইলস লাগবে। বলেন অঙ্কটা মজার কিনা? এই অঙ্ক খুবই মজার, হ্যাঁ, যদি বোঝে কেউ। ফিল করতে হবে যে টাইলসের দৈর্ঘ্য মানে এই ঘর আর এই ঘরের দৈর্ঘ্যের গসাগু, এটা হচ্ছে লসাগু গসাগুর বাস্তব প্রয়োগ। লসাগু গসাগুর বাস্তব প্রয়োগ। একজন মিস্ত্রি সে জীবনে লসাগু গসাগু পড়ে নাই, কিন্তু সে জানে যে এই ঘরের টাইলসের দৈর্ঘ্য কত হবে। সে বলে দেয় এত সাইজের টাইলস নিয়ে আসেন, দৈর্ঘ্য এত হবে, প্রস্থ এত হবে। কেন? সে বোঝে, এই ব্যাপারগুলো সে বোঝে, আর আমরা অঙ্ক পড়েও বুঝি না। হ্যাঁ, আচ্ছা একটু ক্লিয়ার হয়েছে? তাহলে টাইলস কয়খান লাগবে? প্রথম ঘরে 42 খান, 35 খান, তা 42 35, 42 35, 8, 42 35, এ নাম্বার অপশন ইজ রাইট। এবার আমাকে বলেন এই অঙ্কে আর কি প্রশ্ন আছে আপনার মনে? কোন প্রশ্ন আছে? আর একটা জিনিস আমি বোঝাবো, আমি নিজ দায়িত্বে বোঝাবো, সেটা হচ্ছে একজন প্রথমে এই প্রশ্নটা করছিল, অনিক দত্ত মনে হয়। না, রানা মল্লিক একটা প্রশ্ন করছিল যে কেন এইটার এই ঘরের ক্ষেত্রফল আর এই ঘরের ক্ষেত্রফল যদি বের করে করি। আচ্ছা, আন্নারা একটা প্রশ্ন বলছিলেন যে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার টাইলস। হ্যাঁ, আপনার প্রশ্নটা কিন্তু একটা ভ্যালিড কোশ্চেন, উনি একটা ভালো প্রশ্ন করছে, যে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার টাইলস দিয়ে ঢেকে দেওয়া যাবে। বর্গাকার টাইলস, যদি আসলে বর্গাকার টাইলসের কথা বলে তখন দৈর্ঘ্য প্রস্থ সমান হতে হবে। এই দৈর্ঘ্য আর এই প্রস্থ কি হতে হবে? সমান হতে হবে। তখন এই দৈর্ঘ্য নিচে 4, প্রস্থ নিচে 2, এটা নেওয়া যাবে না। হ্যাঁ, নেওয়া যাবে না। আচ্ছা, আমি করবো, কি করা যাবে তো বলতেছি। আচ্ছা দেখেন, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা হয়েছে, এটা এখানে তো ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন, এখন একজন প্রশ্ন করছিলেন প্রথমে যে আমি যদি এই ঘরের ক্ষেত্রফল, খেয়াল করেন, আমি যদি এই ঘরের ক্ষেত্রফল বের করি, আমি করে দেবো আন্না রয়, আপনি যেটা বলছেন ওটা করে দিব, যেটা তাহলে কি হবে করে দিব, টেনশন করেন না। আমি যদি এই ঘরের ক্ষেত্রফল বের করি, তাহলে 28 গুণ 12 কত হচ্ছে? 28 গুণ 12, 8 12 96, 6 হাতে কত? হাতে 9, 12 দুনি 24 আর 9 33, 336 বর্গমিটার। আর এটার ক্ষেত্রফল হচ্ছে 20
20 গুণ 14, 14 দুগুণে 28, 280, 280। টাইলসের ক্ষেত্রফলটা আরেকবার বের করে দেখান। তাহলে কি বুঝলেন ভাই? টাইলসের দৈর্ঘ্য হলো 4 আর প্রস্থ হলো 2, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই তো ক্ষেত্রফল। এটা বের করে দেখানোর কি আছে? বুঝলাম না ঠিক। টাইলসের দৈর্ঘ্য বের করেছিলাম 4 আর প্রস্থ বের করেছিলাম 2, তাই ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্লাসটা আবার রিপিট করবেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, তাহলে এটার ক্ষেত্রফল 280, এটার ক্ষেত্রফল হচ্ছে 336। এই মেজের ক্ষেত্রফল 336, এই মেজের ক্ষেত্রফল 280। এখন অনেকে মনে করছে যে যেহেতু টাইলস দিয়ে আমরা এই 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 মেজের ক্ষেত্রফলটা ঢেকে দিব, সুতরাং এবং এই মেজের ক্ষেত্রফলটা ঢেকে দিব একই মাপের টাইলস দিয়ে, সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট একই মাপের টাইলস। এখানে কিন্তু বলতে হবে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট একই মাপের টাইলস। এখানে একই মাপের টাইলস, এই কথাটা উল্লেখ করবেন, একই মাপের টাইলস দিয়ে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট একই মাপের টাইলস দিয়ে উভয় ঘরের মেঝে একই মাপের টাইলস। এই যে এই মানে অঙ্কটা কারেকশন করার সময় এইভাবে লিখে দিবেন, যেভাবে লিখছি সেভাবে। সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট একই মাপের টাইলস দিয়ে উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে যাতে কোনো টাইলস কাটতে না হয়। এখন যেহেতু আমরা একই মাপের টাইলস দিয়ে এই মেঝে আর এই মেঝে ঢেকে দিব, সুতরাং অনেকে মনে করতেছে যে টাইলসের ক্ষেত্রফল, তাহলে টাইলস দিয়ে যেহেতু এই মেঝেটা ঢেকে দিব, তার মানে এই মেঝের ক্ষেত্রফল টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ গেলে হবে। যেহেতু টাইলস দিয়ে আমি এই মেঝেটাও ঢেকে দিব, তাহলে ওই টাইলসের ক্ষেত্রফল দিয়ে এই মেঝের ক্ষেত্রফল ভাগ যাবে। তার মানে টাইলসের ক্ষেত্রফল যেহেতু এই ক্ষেত্রফলকেও ভাগ করবে, টাইলসের ক্ষেত্রফল যেহেতু এই ক্ষেত্রফলকেও ভাগ করবে, সুতরাং এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের গসাগুই হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। এটা ভুল। কিভাবে ভুল আমি দেখাচ্ছি। আপনি 336 আর 280 এর গসাগু বের করেন। তাহলে 336 আর 280 এদের গসাগু যখন বের করবেন, 2 দিয়ে এটা কত বাজে? 16 দুগুণী 32, 4 দিয়ে যায়, 4 দিয়ে দুজনকেই যায়, তাহলে 4 দিয়ে 4 আসতে 32, থাকলো 1, 4 4 16, 4 7 28 0। এবার 2 দিয়ে কত যাচ্ছে? 2 দিয়ে হচ্ছে 42 দুগুণী 84, 35 দুগুণী 70। এবার 7 দিয়ে যায়, 6 7 42, 5 7 35। তাহলে সবাইকেই দুজনকে ভাগ করতে পারছে এই সংখ্যা আর এই সংখ্যা। তার মানে এইগুলো গুণ করলে পাবো এই দুজনের গসাগু। তার মানে 4 7, তাহলে 4 গুণ 2 গুণ 7, 4 দুগুণে 8, 27 56। তাহলে 56 কি? এই 56 হচ্ছে এই ঘরের ক্ষেত্রফল মানে 336 আর এই ঘরের ক্ষেত্রফল মানে 280, এই দুটো সংখ্যার গসাগু। অনেকে চিন্তা করছে যত টাইলসের ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের গসাগু মানে 56। তার মানে আপনি প্রতিটা টাইলসের ক্ষেত্রফল হবে 56। আচ্ছা, তাহলে প্রতিটা টাইলসের ক্ষেত্রফল হবে 56। এখন প্রশ্ন হচ্ছে প্রতিটা টাইলসের ক্ষেত্রফল যদি 56 হয়, এদিকে তাকান, প্রতিটা টাইলসের ক্ষেত্রফল 56, এখন 56 কে কিভাবে বানানো যায় দেখেন, এদিকে তাকান। তাহলে প্রতিটা টাইলসের ক্ষেত্রফল 56, এই দেখেন ঘর, এই যে এবার বুঝতে পারবেন যে কেন এটা নেওয়া যাবে না। এটা 20, এটা হচ্ছে 14 12 না 20 না, এটা 28, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 14। প্রতিটা টাইলসের ক্ষেত্রফল যদি 56 হয়, এখন আমাকে বলেন এই 56 প্রতিটা টাইলসের ক্ষেত্রফল 56, আপনি বলছেন প্রতিটা টাইলসের ক্ষেত্রফল 56। এখন এই যে ক্ষেত্রফল 56, এই 56 কি কিভাবে হতে পারে বলেন? 56 কি কিভাবে হতে পারে? একজন বলছে যে ভাই দৈর্ঘ্য নিব 7, প্রস্থ নিব 8, 27 56। এই যে দৈর্ঘ্য টাইলসের ক্ষেত্রফল যদি 56 হয়, তাহলে সমস্যা কি হতে পারে আমি দেখাচ্ছি। তাহলে দৈর্ঘ্য 8, প্রস্থ 7, মানে টাইলসের দৈর্ঘ্য 8, প্রস্থ 7। এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল না? তো একজন বলবে যে আচ্ছা টাইলসটা নেওয়া হচ্ছে 8/7, মানে দৈর্ঘ্য 8, প্রস্থ 7। এখন যে টাইলসের দৈর্ঘ্য 8, সেই টাইলস যদি এখন আপনি এখানে বসাতে যান, বসান, তাহলে 8 যদি এদিকে বসান, তাহলে এই 20 কি 8 দ্বারা বিভাজ্য না? তার মানে এখানে কিন্তু ওই টাইলসটা বসবে না। তার মানে ক্ষেত্রফল 56 হলেও কিন্তু সেই টাইলস এখানে বসবে না, কারণ সেই টাইলসের দৈর্ঘ্য। এখন একজন বলছে আচ্ছা ভাই তাহলে এই নেন আপনি, ওই যে 14 গুণ 4 এই মাপের টাইলস নেন। ওকে ফাইন, 14 গুণ 4 এই মাপের টাইলস নেন।
এই মাপের টাইলস, মানে দৈর্ঘ্য 14 প্রস্থ 4 এই মাপের টাইলস। এটাও কিন্তু ক্ষেত্রফল 56, 4 14 তে 56 হচ্ছে। তার মানে ক্ষেত্রফল 56 তো অনেকভাবে হতে পারে, অনেকভাবে হতে পারে, তাই না? এখন আপনি তাহলে যে টাইলসের দৈর্ঘ্য 14 সেই টাইলস যদি এখানে বসবে, দেখেন 2খান টাইলস পড়বে 28 মিটার কভার করতে 2খান টাইলস বসবে 14 কিন্তু সেই টাইলস তো এখানে বসবে না, কারণ 20 কে তো 14 দ্বারা ভাগ করা যায় না। ইয়েস, তার মানে এই দুইজনের ক্ষেত্রফল বের করে এই ঘর আর এই ঘরের ক্ষেত্রফলের যে গসাগু সেটা নিয়ে, সেটার গসাগু নিয়ে যে মানটা বেরোবে সেই মান দিয়ে এই ঘর কভার করা নাও যেতে পারে, যাবে না, সব সময় যাবে না, হ্যাঁ সব সময় যাবে না। তাহলে কি করব? তার মানে আমাকে যেহেতু টাইলসগুলো এরকম এরকম বসবে, সুতরাং এই দৈর্ঘ্যকে ভাগ করতে পারে এমন দৈর্ঘ্য বিশিষ্ট টাইলস নিতে হবে, এই প্রস্থকে ভাগ করতে পারে এমন প্রস্থ বিশিষ্ট টাইলস নিতে হবে। ইয়েস, এবার কি বুঝছেন যে ক্ষেত্রফলের গসাগু কেন নেওয়া যাবে না? ক্ষেত্রফলের গসাগু কেন নেওয়া যাবে না এটা বুঝছেন না? তাইলে নিতে হবে কি, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যের গসাগু মানে টাইলসের দৈর্ঘ্য, এই প্রস্থ আর এই প্রস্থের গসাগু মানে টাইলসের প্রস্থ, ব্যাস। টাইলসের দৈর্ঘ্য প্রস্থ বুঝে গেছেন। এখন আপনারা একটা প্রশ্ন করছিল যে স্যার যদি এটা বলে যে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার টাইলস দিয়ে উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে, এদিকে তাকান। সর্বোচ্চ, এই বুঝছেন কি প্রশ্ন যে করছিলেন, আপনি কি প্রশ্নের উত্তর দেন প্লিজ। রানা মল্লিক ভাইয়া বুঝছেন? সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট, দেখেন সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার টাইলস, বর্গাকার যদি উল্লেখ করে দেয়, এখানে কিন্তু বর্গাকার উল্লেখ করছিল না, হ্যাঁ, তাই আমরা ধরে নিছি যে টাইলসটা আয়তাকার হতে পারে, তাই না? বর্গাকার টাইলস দিয়ে উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে। বলতে পারবেন এখন কি? দেখি আইডিয়া দেন তো, এখন আইডিয়া দেন তো, এখন কি হবে? উভয় ঘরের মেঝে ঢেকে দেওয়া যাবে। এখন একটু আইডিয়া দেন যে এখন কি হবে? এখন কেউ বলতে পারবেন যে এখন কি হবে? দেখি কে বলতে পারে, কে বলতে পারে দেখি, দেখি এটার উত্তর কে দিতে পারে। সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার টাইলস, আর আগের কোশ্চেনে কিন্তু বলে দিছিল না বর্গাকার মানে টাইলসটা আয়তাকার, বর্গাকার না উল্লেখ করলে আয়তাকার ধরেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখি এখন কে আমার এই প্রশ্নের উত্তর দিতে পারে। এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর। তাহলে এখন আমরা টাইলসের বর্গাকার টাইলস, বর্গ মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে এবার টাইলসের খেয়াল করেন, টাইলসের দৈর্ঘ্য, তার মানে টাইলসের দৈর্ঘ্য আর টাইলসের প্রস্থ সমান হবে, তার মানে এদিকে যতটুক এদিকে ততটুক হবে। তাহলে কিভাবে বের করবেন? তাহলে আমি কি বুঝাইছিলাম যে এই টাইলসের, এদিকে তাকান, এই টাইলসের তার মানে এই অংশ আর এই অংশ সমান হবে, তার মানে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, তাহলে এই মানই তো এখানেও বসবে, আবার এই মানই এইদিকে তাকান। আপনি যখন টাইলস এখানে বসাবেন, এদিকে তাকান, বোঝেন, টাইলস যখন এখানে বসাবেন তখন এই মান যদি এক্স হয় এই মানও এক্স, তাই না? গসাগুকে বর্গ করতে হবে। আচ্ছা আচ্ছা, দেখেন আবার টাইলস যদি এখানে বসাতে চান, একই মাপের টাইলস, তার মানে এই মানটা যদি এক্স হয় এই মানও এক্স হবে। তাহলে কনসেপ্ট কি বলতেছে যে টাইলসের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য দিয়ে যদি এই পুরো দৈর্ঘ্য ভাগ না যায় তাহলে সেই টাইলস খাপে খাপে বসবে না। তবে টাইলসগুলো যদি খাপে খাপে বসতে হয় তাহলে এই টাইলসের দৈর্ঘ্য দিয়ে এই পুরো দৈর্ঘ্য ভাগ যেতে হবে, তাই তো? টাইলসের দৈর্ঘ্য দিয়ে পুরো দৈর্ঘ্য ভাগ যেতে হবে। তাহলে টাইলসের দৈর্ঘ্য দিয়ে যদি এক্স ধরি তাহলে এক্স দিয়ে এই পুরো দৈর্ঘ্য মানে 28 ভাগ যেতে হবে, আবার এক্স দিয়ে 20 কে ভাগ যেতে হবে। আবার টাইলসের দৈর্ঘ্য যদি এক্স, প্রস্থ তো এক্স, তাহলে এই প্রস্থ দিয়ে এই টাইলসের প্রস্থ দিয়ে এই পুরো প্রস্থ 12 কেও ভাগ যেতে হবে, টাইলসের প্রস্থ এক্স দিয়ে এই পুরো প্রস্থ 14 কেও ভাগ যেতে হবে। ইয়েস, তার মানে টাইলসের দৈর্ঘ্য বা প্রস্থ সেটা দিয়ে এইটাকেও ভাগ যেতে হবে, সেই এক্স দিয়ে এটাকেও ভাগ যেতে হবে, সেই এক্স দিয়ে এটাকেও ভাগ যেতে হবে, সেই এক্স দিয়ে এটাকেও ভাগ যেতে হবে। ইয়েস, তার মানে টাইলসের বর্গাকার টাইলসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে এই, মানে এই ঘরের দৈর্ঘ্য, এই ঘরের দৈর্ঘ্য, এই ঘরের প্রস্থ, এই ঘরের প্রস্থ, মানে সোজা কথা এই সব, এটার দৈর্ঘ্য প্রস্থ, এটার দৈর্ঘ্য প্রস্থ, এই সবগুলোর গসাগু। ইয়েস, দেখি কেউ বলছে কিনা দেখি তো। এই যে একজন বলে ফেলছে, জয়ামণি কিসা, 20, 28, 12, 14 এর গসাগু বের করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।
ইয়েস, এই যে রাখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, রাকিয়া জাহান রুমা, জি সবগুলোর গসাগু। এই যে এবার বুঝছেন, তার মানে যদি বলে যে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার টাইলস, সেক্ষেত্রে এই দৈর্ঘ্য এই প্রস্থ এই দৈর্ঘ্য এই প্রস্থ এই সবগুলোর গসাগু বের করতে হবে। হ্যাঁ, কারণ যেহেতু বর্গাকার টাইলস, তার মানে এই দৈর্ঘ্য দিয়ে এটা ভাগ যাবে, আর ওই সেম দৈর্ঘ্য দিয়ে এটাকে ভাগ যেতে হবে। তাহলে যে জিনিসটা এটাকে ভাগ করে, যে জিনিসটা এটাকে ভাগ করে, যে জিনিসটা এটাকে ভাগ করে, যে জিনিসটা এই যে এটাকে ভাগ করে, সে কি, সে হচ্ছে এই চারটা সংখ্যার কি গসাগু। ইয়েস, তার মানে এদের সবার গসাগু বের করতে হবে। তাহলে বর্গাকার টাইলস বললে তাহলে কি করবো বলেন তো? বর্গাকার টাইলস বললে ঘর দুটির দৈর্ঘ্য ও প্রস্থ সমূহ, দৈর্ঘ্য ও প্রস্থ সমূহের গসাগু বের করতে হবে। ব্যাস, খুবই সিম্পল। গসাগু ই হবে টাইলসের এক বা প্রতিবাহুর দৈর্ঘ্য, টাইলসের প্রতিবাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে টাইলসের প্রতিবাহুর দৈর্ঘ্য। তার মানে যে 28, 12, 20, 14 এদের গসাগু, তাহলে 28 এই যে তাহলে 28, আচ্ছা 12, 14, 20, 28 সবাইকেই ভাগ করতে পারে। গসাগু মানে কি, সবাইকে ভাগ করতে পারবে। 2 দিয়ে ভাগ করা যায় 6 বার, 7 বার, 10 বার, 14 বার। এবার সবাইকে ভাগ করতে পারে এরকম কেউ নাই, 7 কে তো কেউ পারে না, তার মানে গসাগু 2। তাহলে গসাগু 2, তার মানে টাইলসের দৈর্ঘ্য প্রত্যেক বাহু হবে 2। তাহলে টাইলসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2। ওকে, তাহলে অতএব টাইলসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2 মিটার। তাহলে অতএব যদি বলে এখন এই টাইলসের ক্ষেত্রফল কত, তাহলে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4 বর্গ একক। ওকে, আচ্ছা এখন যদি বলে এই ঘরে কয়টা টাইলস লাগবে, এরকম বর্গাকার টাইলস, এই ঘরে এরকম বর্গাকার টাইলস কয়টা লাগবে, তাহলে টাইলসের সংখ্যা কেমনে পাবেন? এই ঘরের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটা টাইলসের ক্ষেত্রফল। তাহলে এই ঘরের ক্ষেত্রফল মানে 28 গুণ 12, আর একটা টাইলসের ক্ষেত্রফল কত, প্রত্যেক বাহু 2 না, বর্গাকার টাইলস যেহেতু, বুঝছেন? তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ 2, তাহলে 2 দিয়ে এটা যাবে হচ্ছে 6 বার, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 14 বার, তাহলে 6 14 তে 84, তাহলে 84 খান টাইলস লাগবে প্রথম ঘরে। দ্বিতীয় ঘরে কয়টা লাগবে? দ্বিতীয় ঘরের ক্ষেত্রফল কত, 20 গুণ 14, আর একটা টাইলসের ক্ষেত্রফল কত, 2 গুণ 2, এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 10 বার, এই 2 দিয়ে এটা যাবে 7 বার, তাহলে 7 10 70, তাহলে 70 খান টাইলস। ঠিক আছে, আশা করি বুঝছেন। তাহলে অঙ্কটা কি দারুণ ছিল না? অঙ্কটা কিন্তু দারুণ একটা অঙ্ক, আসতে পারে পরীক্ষায়। বিশেষ করে এই যে বর্গাকার টাইলস, এটা কিন্তু এর আগে কোনো ব্যাস আমি পড়াইনি যে উভয় ঘরের মেঝেকে ঢেকে দেওয়া যাবে এরকম সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার টাইলস লাগবে, এটা আমি আগের ব্যাচে পড়াইনি, কারণ এই প্রশ্ন আমাকে কেউ করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন আমাকে এই প্রশ্নটা করছে যে যদি উভয় ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে ঢেকে দিতে বলে তাহলে কি হবে। সেক্ষেত্রে কিছুই না, সবার দৈর্ঘ্য প্রস্থের গসাগু গণহারে বের করে দিতে হবে। ঠিক আছে, নেক্সট এই যে দেখেন, এই যে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটাও পরীক্ষা আসছে। বুঝে পড়তে হবে, আমার কথা হলো বুঝে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে কাজে লাগবে, পরীক্ষার হল পর্যন্ত যাবে, নাহলে ভুলে যাবেন। 18 ফুট ইন্টু 12 ফুট মাপের ফ্লোর সর্বোচ্চ বর্গাকৃতির বর্গফুটে, সর্বোচ্চ বর্গাকৃতির বর্গফুট মানে কি, ক্ষেত্রফল। এই বর্গফুট বলতে ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। বর্গাকৃতির মাপের কতটি টাইলসে ঢাকা যাবে। তার মানে 18 ফুট বাই 12 ফুট মানে কি জানেন, 18 ফুট ইন্টু 12 ফুট মানে একটা মেঝে যার দৈর্ঘ্য হচ্ছে 18 ফুট আর প্রস্থ হচ্ছে 12 ফুট। এই মেঝেটা ঢেকে দিব কি দিয়ে, সর্বোচ্চ বর্গাকৃতির মাপের, এই যে সেই মাপটা হবে কোন এককে, বর্গফুট এককে। বর্গফুট মানে ক্ষেত্রফলের একক। হ্যাঁ, কতটি টাইলসে ঢাকা যাবে, তার মানে এই ক্ষেত্রফলটা আমাকে ঢাকতে হলে কয়টা টাইলস লাগবে। এখানে কিন্তু 2টা ফ্লোর না, একটা ফ্লোর। তাহলে এখন বর্গাকৃতির টাইলস, তার মানে কি, বর্গাকৃতির টাইলস মানে এখানে যে টাইলসটা বসাবেন তার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, তাই না? তাহলে ধরেন এই যে সেই টাইলস, এর দৈর্ঘ্য প্রস্থ কি সমান, এরকম কয়টা টাইলস দিয়ে ঢাকা যাবে।
এখন কত টাইলসের সংখ্যা কেমনে পাওয়া যায়? এদিকে তাকান, টাইলসের সংখ্যা কেমনে পাওয়া যায়? এই ফ্লোরের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটা টাইলসের ক্ষেত্রফল, তাই তো? এখন একটা, তাহলে ফ্লোরের ক্ষেত্রফল কেমনে পাবেন? এই যে ফ্লোরের দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে 12, এখন একটা টাইলসের ক্ষেত্রফল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই টাইলসের ক্ষেত্রফল পেতে হলে তো এই টাইলসের বর্গাকার যেহেতু, তার মানে এই বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তাহলে বলেন এই বাহুর দৈর্ঘ্য যাই হোক না কেন, সেই দৈর্ঘ্য নিশ্চয়ই এই পুরো 18কে ভাগ করতে পারতে হবে, না হলে সেই টাইলস এখানে খাপে খাপে বসবে না, তাই না? তবে টাইলসের দৈর্ঘ্য যাই হোক না কেন, সেই দৈর্ঘ্য যদি x হয় সেটা এই 18কে ভাগ করতে পারতে হবে। আবার টাইলসের প্রস্থ, এই যে এখন যেহেতু বর্গাকার টাইলস বলছে, তার মানে এই প্রস্থটা, এটা যদি x হয় এটাও x হবে। তাহলে টাইলসের এই প্রস্থ যাই হোক না কেন, সেই প্রস্থ যেন এই 12কে ভাগ করতে পারে। কারণ এই প্রস্থ যদি, এই প্রস্থের মান, টাইলসের প্রস্থের মান যদি 12কে ভাগ না করতে পারে, তাহলে সেই টাইলস বসবে না। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই সমান, তার মানে এই দৈর্ঘ্যের মান এই 18কে ভাগ করতে পারবে, আর এই প্রস্থের মান এই 12কে ভাগ করতে পারবে। তো দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের মানটা এমন হবে যে 18কে ভাগ করতে পারে, 12কে ভাগ করতে পারে। তাহলে 18 এবং 12 উভয়কেই ভাগ করতে পারে। যেহেতু সর্বোচ্চ টাইলসের কথা বলছে, তাই 18 এবং 12 উভয়কেই ভাগ করতে পারে এরকম সর্বোচ্চ সংখ্যা কি? এদের গসাগু। তাই 18 আর 12 এর গসাগুই হচ্ছে, এদিকে তাকান, তাহলে যখন একটা সিঙ্গেল ফ্লোরের কথা বলবে, মনোযোগ দেন, যখন একটা সিঙ্গেল ফ্লোরের কথা বলবে আর বর্গাকার টাইলসের কথা বলবে, তখন এই টাইলসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে এই ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের গসাগুর সমান। তাহলে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ 12, তাহলে 18 আর 12 এর গসাগু। 18 আর 12 এর গসাগু, তাহলে এটা বোঝা যাচ্ছে দুইজনকে ভাগ করা যায় 6 দিয়ে, দুইজনকে 6 দিয়ে ভাগ করা যায়। দেখেন 3 6 18, 6 2 12, তাহলে গসাগু 6। তাহলে গসাগু 6, তার মানে বুঝতে হবে এই প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য হবে কত? 6। এই প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য হবে 6। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য 6, প্রস্থ 6, তাহলে টাইলসের ক্ষেত্রফল কত? 6 গুণ 6, 6 গুণ 6 না? তো 6 দিয়ে 18 যাবে 3 বার, 6 দিয়ে এটা যাবে 2 বার, তাহলে 3 দুগুণী 6 খান টাইলস লাগবে। কয়খান? 6 খান টাইলস। বুঝছেন কিনা বলেন? তো এরকম 6 খান টাইলস লাগবে। হ্যাঁ, এরকম 6 খান টাইলস লাগবে। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে আপনারা দেখবেন একটা প্রশ্ন কোথায় যেন আসছিল, যে বলছে যে একটা ফ্লোর একটা মাদুর দিয়ে ঢেকে দিতে হবে, মাদুর, বর্গাকার মাদুর দিয়ে ঢেকে দিতে হবে। আমি অঙ্কটা কালেকশন করতে ভুলে গেছি। হ্যাঁ, বর্গাকার মাদুর দিয়ে ঢেকে দিতে। মাদুরও কিন্তু ওই মানে মাদুর মানে বুঝতেছেন, মানে ওই কি বলে মসজিদে যে চট টাইপের দেয় না নামাজ পড়ার জন্য, হ্যাঁ, ওরকম বর্গাকার মাদুর। মাদুর মানে এটাকে কি বলবো? আচ্ছা, মানে ওই মাদুর দিয়ে ঢেকে দিতে হবে। সর্বোচ্চ কতটা মাদুর লাগবে? তো একই কথা, টাইলসের জায়গায় মাদুর বলছে। আপনার এরকম একটা অঙ্ক পরীক্ষায় আসছে, আপনাদের মধ্যে যে কেউ আমাকে একটু অঙ্কটা আমাকে একটু মেসেঞ্জারে পাঠাবেন তো, আমি অঙ্কটা আমি আপনাদেরকে বুঝাই দিব। হ্যাঁ, আমাকে পাঠাই, তাহলে আশা করি বুঝছেন। তবে যদি এরকম একটা সিঙ্গেল ফ্লোরকে বর্গাকার মাপের টাইলস দিয়ে ঢেকে দিতে বলে, সেক্ষেত্রে আমরা টাইলসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে এই ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের গসাগুর সমান, ব্যাস। হ্যাঁ, এবার টাইলসের সংখ্যা চাইছে, তাহলে টাইলসের সংখ্যা কেমনে পাবো? এই পুরো ঘরের ক্ষেত্রফলকে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে টাইলসের সংখ্যা চলে আসবে। ঠিক আছে, ওইটা আমাকে দিয়েন তো ওই কোশ্চেনটা। আচ্ছা, দেখেন এটা গেল। এখন আমরা এই যে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ক্লাস 8 এর বই আছে, আপনি আমাকে জান্নাতুল শারমিন ওই অঙ্কটা আমাকে ছবি পাঠাবেন তো, কালকে ওটা করে দিব। হ্যাঁ, ওই অঙ্কটার ছবি পাঠাবেন আমাকে, ওটা র্যান্ডম প্রবলেমসের মধ্যে ঢুকাই দিব, সমস্যা নেই। বলছে একটি ব্যাগে 72, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, প্রচুর আসছে এই টাইপটা, প্রচুর পরীক্ষায় আসছে, প্রচুর। হ্যাঁ, এতটা ইম্পর্টেন্ট। একটি ব্যাগে 72টি সবুজ এবং 108টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল থাকতে পারে? এখানে আপনার দুইটা প্রশ্ন আসবে, একটা হচ্ছে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল থাকতে পারে, আর একটা হচ্ছে মানে প্যাকেটের সংখ্যা কতটি, প্যাকেটের সংখ্যা কতটি হবে। হ্যাঁ, দুইভাবে এই প্রশ্নটা আসতে পারে। আচ্ছা, আন্নারাই বলছে যে প্রতিটি, খেয়াল করেন, উনি বলছেন যে প্রতিটি কি কই গেল, উনি বলছে যে একটা সিঙ্গেল ঘরের ক্ষেত্রে, যে সিঙ্গেল ঘরের ক্ষেত্রে খেয়াল করেন প্লিজ, একটা সিঙ্গেল ফ্লোর যখন বলবে সেক্ষেত্রে
মানে টাইলসটা আয়তাকার বলতে পারে কিনা, না বলবে না। এদিকে তাকান, সিঙ্গেল ঘর যদি বলে সেক্ষেত্রে আয়তাকার টাইলস বলবে না, কিন্তু একাধিক ঘরের ফ্লোর যদি হয় সেক্ষেত্রে টাইলস আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। সিঙ্গেল ফ্লোরের ক্ষেত্রে বর্গাকার টাইলসই ব্যবহার করে। আপনি দেখেন সব টাইলস বর্গাকার, খেয়াল করে দেখবেন, হ্যাঁ, সিঙ্গেল ফ্লোরের ক্ষেত্রে। কিন্তু যদি একাধিক ফ্লোর মিলাতে যায়, যে এই ফ্লোর আর এই ফ্লোর দুই ফ্লোরেই একই টাইপের একই মাপের টাইলস দিব, সেক্ষেত্রে অবশ্যই আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। আয়তাকার টাইলস হলে টাইলসের দৈর্ঘ্য হবে ওই যে ঘরদ্বয়ের দৈর্ঘ্যের গসাগু, প্রস্থ হবে ঘরদ্বয়ের প্রস্থের গসাগু। আর যদি বর্গাকার টাইলস বলে তাহলে উভয় ঘরের দৈর্ঘ্য প্রস্থ যা আছে সবার গসাগুর সমান, তাই তো। আর সিঙ্গেল টাইলস বললে বর্গাকারই বলবে, আয়তাকার বলবে না। কারণ কি, আয়তাকার বললে সবচেয়ে বড় টাইলস এই পুরো মেঝের সমান নিতে হবে। সবচেয়ে বড় টাইলস এই পুরো মেঝের সমান নিতে হবে। তার মানে একখান টাইলস দিয়ে পুরোটা ঢেকে দিতে হবে, যার দৈর্ঘ্য হবে 18, প্রস্থ হবে 12, মানে টাইলসের সেই রকম একখান এনে বসাই দিলে হয়ে যাবে। এই জন্য এটা বলবে না কখনো, বলবে মানে একটা সিঙ্গেল ফ্লোর বললে বর্গাকার টাইলসের কথাই বলবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এখন অন্য অঙ্কে যাই। বুঝছেন এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে বুঝবেন। বলছে একটি ব্যাগে 72টি সবুজ এবং 108টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। বলছে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল থাকতে পারে। বুঝছেন, আমি মনে করেন এইটা একটা প্যাকেট, এর মধ্যে কি আছে, আচ্ছা এটা একটা প্যাকেট, হ্যাঁ এটা একটা প্যাকেট, এর মধ্যে আছে 72টি, একটি ব্যাগ, এটা একটা ব্যাগ, হ্যাঁ এটা ব্যাগ, এটা আছে 72টি কি, 72টি সবুজ গ্রিন মার্বেল। এটা আর একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে 108টি রেড মার্বেল। এখন আচ্ছা, সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো যাতে প্রতি প্যাকেটে হয় সব সবুজ থাকবে, না হলে সব লাল মার্বেল থাকবে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল থাকতে পারে, মানে কি জানেন, মানে হচ্ছে এখন আমি এই মার্বেলগুলোকে ছোট ছোট প্যাকেটে ভরবো। এদিকে তাকান, ছোট ছোট প্যাকেটে ভরবো, যে প্যাকেটের প্রত্যেকটা প্যাকেটে সমান সংখ্যক মার্বেল থাকবে। মানে এই যে এখানে 72টা আছে গ্রিন, এখানে 108টা লাল মার্বেল আছে না, এই মার্বেলগুলো থেকে আমি এখন কিছু কিছু নিয়ে ছোট ছোট প্যাকেট বানাবো, যে প্যাকেটগুলোর প্রত্যেকটা প্যাকেটে সমান সংখ্যক মার্বেল থাকবে। এবং আরেকটা শর্ত, প্রত্যেক প্যাকেটে হয় সবগুলো সবুজ থাকবে, না হলে সবগুলো লাল থাকবে, মানে সবুজ আর লাল মিক্স আপ হবে না। তাহলে বলছে এরকম, তাহলে প্রত্যেক প্যাকেটে সর্বোচ্চ কতটা মার্বেল নেওয়া যেতে পারে আপনারা আমাকে বলেন তো। এদিকে তাকান, তার মানে প্রত্যেক প্যাকেটের যে মার্বেল সংখ্যা, সেই প্রত্যেক প্যাকেটের মার্বেল সংখ্যা সমান হতে হবে। এখন প্রত্যেক প্যাকেটের যে মার্বেল সংখ্যা, সেই মার্বেল সংখ্যা যেহেতু সমান হবে, তাহলে সেই মার্বেল সংখ্যা, দিকে তাকান, তাহলে প্রত্যেক প্যাকেটে যে মার্বেল সংখ্যাই নেন না কেন, এদিকে তাকান, প্রত্যেক প্যাকেটে যে মার্বেল সংখ্যাই নেন না কেন, সেই মার্বেল সংখ্যা দিয়ে যদি 72কে ভাগ না করা যায়, তাহলে প্রত্যেক প্যাকেটে ততটা মার্বেল দেওয়া যাবে না। যেমন আপনি এদিকে তাকান, আপনি প্রত্যেক প্যাকেটে 15টা মার্বেল দিলেন, তাহলে এই 72টা তো, এই 72 তো 15 দ্বারা বিভাজ্য না। 72 কি 15 দ্বারা বিভাজ্য না? তাহলে 4 15 60টা মার্বেলের একটা প্যাকেট, 4টা প্যাকেট হবে, কিন্তু 12টা মার্বেল অতিরিক্ত থেকে যাবে। তার মানে প্রত্যেক প্যাকেটের যে মার্বেল সংখ্যা, সেই মার্বেল সংখ্যা যদি 72কে ভাগ না করতে পারে, তাহলে 72টা মার্বেলকে প্যাকেটে এরকম ভাগ ভাগ করে দেওয়া যাবে না। ইয়েস, আবার প্রত্যেক প্যাকেটে তো সমান সংখ্যক এই মার্বেলগুলোও নিব, তাই না? মনে করেন যে আপনি প্রত্যেক প্যাকেটে, খেয়াল করেন, প্রত্যেক প্যাকেটে আপনি 5টা করে মার্বেল নিলেন, প্রত্যেক প্যাকেটে 5টা করে মার্বেল নিলেন, তাহলে এই 72টা মার্বেলকে আপনি প্যাকেট করতে পারবেন না। কেন? কারণ 5 দিয়ে 72কে ভাগ করা যায় না। তার মানে প্রত্যেক প্যাকেটের যে মার্বেল, মানে ছোট ছোট যে প্যাকেট করবেন, এই মার্বেলগুলো এখান থেকে আর এখান থেকে মার্বেল নিয়ে যে প্রত্যেক প্যাকেটে মার্বেল রাখবেন, মানে এরকম ছোট ছোট প্যাকেট করবেন, সেই প্রত্যেক প্যাকেটের মার্বেল সংখ্যা চাইছে কিন্তু, হ্যাঁ, সেই প্রত্যেক প্যাকেটে কতটা করে মার্বেল থাকবে, সেই প্রত্যেক প্যাকেটের মার্বেল সংখ্যা যদি 5 হয়, তাহলে 5 দিয়ে তো 72 ভাগ যায় না। তার মানে এই 72টা মার্বেলকে আপনি সেই 5টা করে মার্বেলের প্যাকেট করতে পারবেন না। তার মানে প্রত্যেক প্যাকেটে যে মার্বেল সংখ্যা দিবেন, সেই মার্বেল সংখ্যা দিয়ে 72 ভাগ যেতে হবে। ইয়েস, যেহেতু প্রত্যেক প্যাকেটে আবার এই মার্বেলগুলোকেও ঢুকাবেন, তাহলে প্রত্যেক প্যাকেটের সেই মার্বেল সংখ্যা দিয়ে এটাকেও ভাগ যেতে হবে। ইয়েস, তার মানে প্রত্যেক প্যাকেটের যে মার্বেল সংখ্যা, সেই প্রত্যেক প্যাকেটের মার্বেল সংখ্যা 72কে ভাগ করতে পারতে হবে, 108কেও ভাগ করতে পারতে হবে। যেহেতু কোশ্চেনে বলছে যে সর্বোচ্চ
প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল দেওয়া যেতে পারে। তার মানে সোজা কথা, প্রত্যেক প্যাকেটের মার্বেল সংখ্যা যাই হোক না কেন, মানে এইগুলো এই মার্বেলগুলোকে আমি এখন ছোট ছোট প্যাকেটে ঢুকাবো, সেই ছোট ছোট প্যাকেটের প্রত্যেক প্যাকেটে যে মার্বেল সংখ্যা যাবে সেই মার্বেল সংখ্যা 72কে ভাগ করতে পারবে, না হলে এই 72টা মার্বেলের প্যাকেটগুলোকে ভাগ করা যাবে না। বুঝছেন? ওই ছোট ছোট প্যাকেটের মধ্যে তো এই 72টা মার্বেল ঢুকাবেন সমান সংখ্যক। তাহলে আপনি প্রত্যেক প্যাকেটে 5টা 5টা করে দিলেন, 70 5 দ্বারা বিভাজ্য, 72 5 দ্বারা বিভাজ্য না, তাহলে 5 14 70, 14 প্যাকেট হলো আর 2টা মার্বেল থেকে গেল, হবে না। তাহলে প্রত্যেক প্যাকেটে যে মার্বেল সংখ্যা যাবে সেই মার্বেল সংখ্যা দিয়ে 72কে ভাগ যেতে হবে, সেটা দিয়ে আবার 108কেও ভাগ যেতে হবে। কারণ কি? কারণ এই মার্বেলগুলোকে আপনি প্যাকেটজাত করবেন, এই মার্বেলগুলোকেও প্যাকেটজাত করবেন, এবং প্রত্যেক প্যাকেটে যেহেতু সমান সংখ্যক যাবে, তাহলে সেই প্রত্যেক প্যাকেটের ভিতরে যে মার্বেল সংখ্যা যাবে সেই সংখ্যা দিয়ে এইটাও ভাগ যেতে হবে, এটাও ভাগ দিতে হবে। তার মানে প্রত্যেক প্যাকেটের ভিতরে যে মার্বেল যাবে সেই মার্বেল সংখ্যা একেও ভাগ করতে পারবে, একেও ভাগ করতে পারবে। তো যে সংখ্যা এদের দুজনকে ভাগ করতে পারে সেই সংখ্যা কি? সেই সংখ্যা তো এদের গসাগু। ইয়েস, তাই 72 আর 108 এর গসাগু বের করতে হবে। ইয়েস, তার মানে 72 আর 108 এর গসাগুই হচ্ছে প্রত্যেক প্যাকেটে মার্বেল সংখ্যা। তার মানে 72 আর 108 এর গসাগু বের করতে হবে। তাহলে 72 108 2 দিয়ে ভাগ করেন, 36 54, আবার 2 দিয়ে কত 18 27। এবার 2 দিয়ে দুইজনকে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 3 দিয়ে দুইজনকে ভাগ করা যায়। 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে যায়, 3 2 6, 3 3 9। দুইজনকে ভাগ করা যায় এরকম আর কোনো সংখ্যা নাই। দুইজনকে ভাগ করতে পারছে এইটা 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 এইটা, তার মানে এইগুলো গুণ করলেই পাবো হচ্ছে এই দুজনের গসাগু। তাহলে 2 2 4, 3 4 12, 3 12 36, তাহলে গসাগু হচ্ছে 36। তার মানে গসাগু 36, অর্থাৎ এই সবুজ, আমার কথা কি বুঝছেন? প্রত্যেক প্যাকেটে একই কালারের মার্বেল যাবে, আবার সমান সংখ্যক মার্বেল যাবে, তাহলে 36। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর আসছে এই টাইপটা পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখবেন। তাহলে প্রত্যেক প্যাকেটে সর্বোচ্চ মার্বেল যাবে হচ্ছে 36টা। ক্লিয়ার? এবার আমাকে বলেন, যদি আপনাকে বলতো যে এখন কতটি প্যাকেট হবে, মার্বেলের প্যাকেটের সংখ্যা কত হবে, তাহলে কি করতেন? যদি বলতো মার্বেলের প্যাকেটের সংখ্যা কত হবে, তাহলে কি করতেন বলেন তো? এই যে এখান থেকে আর এখান থেকে যে নিয়ে আপনি মানে মার্বেলের প্যাকেট করবেন, হ্যাঁ, সেই প্রত্যেক প্যাকেটে সমান সংখ্যক মার্বেল যাবে, এরকম প্যাকেট কয়টা হবে? প্যাকেট কয়টা হবে বলেন তো? প্যাকেট কয়টা হবে দেখি, বলতে পারেন কিনা? কয়টা প্যাকেট হবে বলেন তো? হ্যাঁ, ঠিক আছে, সবার তো রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে প্যাকেটের সংখ্যা কত হবে বলেন? আমার কথা কি বুঝছেন? প্যাকেটের সংখ্যা মানে বুঝছেন কি চাচ্ছি আমি? মানে এই যে এই 72 আর 108টা মার্বেল থেকে যে মার্বেল নিয়ে প্যাকেট করবেন, ছোট ছোট প্যাকেট, সেই প্যাকেটের সংখ্যা কয়টা হবে? আচ্ছা, 2 আর 3, আতিকুর রহমান, আচ্ছা, প্যাকেটের সংখ্যা কত হবে? তার মানে প্রতি প্যাকেটে, তাহলে লিখে রাখবেন, প্রতি প্যাকেটে, খেয়াল করেন, প্রতি প্যাকেটে মার্বেলের সংখ্যা হবে 72 ও 108 এর গসাগু। 108 এর গসাগু। তাহলে এখন গসাগু কত বেড়েছিল? 36। তাহলে প্রত্যেক প্যাকেটে মার্বেলের সংখ্যা 36। তাহলে আপনারা বলেন এই 72টা মার্বেল দিয়ে তাহলে কয়টা প্যাকেট হয়? তাহলে 72টা মার্বেল দিয়ে কয়টা প্যাকেট হবে? যেহেতু প্রত্যেক প্যাকেটে 36টা দেবে, তাহলে টোটাল মার্বেলের সংখ্যাকে, এদিকে তাকান, এই টোটাল মার্বেলের সংখ্যাকে প্রত্যেক প্যাকেটের মার্বেলের সংখ্যা দিয়ে ভাগ করলে পাবেন কয়টা প্যাকেট? প্যাকেট সংখ্যা 2। তাহলে এই 72টা মার্বেল দিয়ে এই 72টা মার্বেলের প্যাকেট হবে 2টা। আর এই 108টা মার্বেলের প্যাকেট কয়টা হবে? এই 108টা মার্বেল, তাহলে টোটাল মার্বেলের সংখ্যা 108, প্রত্যেক প্যাকেটে যাবে 36, তাহলে 3 36 108। যদি সরাসরি না পারেন তাহলে প্রথমে 2 দিয়ে কাটবেন, 2 দিয়ে এটা যাবে 18 বার, 2 দিয়ে এটা 54 বার, এবার 3 18 54। তার মানে এই মার্বেলগুলোর জন্য প্যাকেট হবে 2টা, এই মার্বেলগুলোর জন্য প্যাকেট হবে 3টা, তাহলে টোটাল প্যাকেট হচ্ছে 2 + 3 = 5টা, তাহলে 5টি প্যাকেট। তাহলে অপশন থাকবে 5টি প্যাকেট। এরকম প্যাকেটের সংখ্যাও কিন্তু পরীক্ষা আসছে, আমি এমনিতে বলি নাই। জি, হ্যাঁ, তাজ ইসলাম বলছেন যে 180/36 = 5, এভাবেও হবে। উনি কি করছে? উনি এই 72 আর 108 যোগ করছে, যেহেতু সবগুলো প্যাকেটে সমান সংখ্যক যাবে এবং সবগুলোকে প্যাকেটজাত করা হবে, তাহলে টোটাল প্যাকেট কয়টা হবে?
টোটাল মার্বেলের সংখ্যাকে প্রত্যেক প্যাকেটে যতটা মার্বেল তত দিয়ে ভাগ করলে একবারে আসবে, তাও করা যাবে। এই যে 72 আর 108 যোগ করলে 180, তাকে 36 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5টা প্যাকেট। এই প্রশ্ন কিন্তু দুই ভাবে আসে, একটা আছে যে প্রত্যেক প্যাকেটে সর্বোচ্চ কতটা মার্বেল যাবে এটা আসে, আর আসবে যে এরকম তাহলে কতগুলো প্যাকেট হবে। তো যখন বলবে কতগুলো প্যাকেট হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেক প্যাকেটে কয়টা শোনেন কতগুলো প্যাকেট হবে এটা যদি বের করতে চান তাহলে আগে আপনাকে বের করতে হবে যে প্রত্যেক প্যাকেটে কয়টা মার্বেল যাবে। কারণ প্রত্যেক প্যাকেটে কয়টা মার্বেল যাবে এটা না জানলে তো আপনি জানতে পারবেন না যে কয়টা প্যাকেট হবে, তাই না? তাহলে প্রথমে বের করতে হবে প্রত্যেক প্যাকেটে কয়টা মার্বেল যাবে। আর প্রত্যেক প্যাকেটের মার্বেলের সংখ্যা কেমন, এই দুজনের গসাগু। তাই প্রথমে কিন্তু যদি প্যাকেটের সংখ্যা চায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেক প্যাকেটের মার্বেলের সংখ্যা আগে বের করে নিতে হবে এই যে এই দুজনের গসাগুর সাহায্যে। তারপরে মোট মার্বেলকে এটা দিয়ে ভাগ করলেই হবে। হ্যাঁ, সবুজ মার্বেলের 2টি প্যাকেট আর লাল মার্বেলের 3টি প্যাকেট, প্রতি প্যাকেটে 36। থ্যাংক ইউ ভেরি মাচ। কোশ্চেন আসবে মোট প্যাকেটের সংখ্যা কিন্তু, তার মানে 3, 2, 5। আচ্ছা নেক্সট, এবার কি হবে বলেন, এবার বলছে প্যাকেটের সংখ্যা। দেখছেন প্রতি প্যাকেটে সর্বোচ্চ। এবার বলেন তো এটা দুইটা উত্তরই দিবেন আপনারা, দুইটা উত্তরই দিবেন। একটি ব্যাগে 45টি সবুজ, 90টি লাল এবং 108টি হলুদ মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাক করা হলো যাতে প্রতি প্যাকেটে সব সবুজ, সব লাল অথবা সব হলুদ মার্বেল থাকে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল থাকবে এটাও বের করবেন, আর মোট প্যাকেটের সংখ্যা কত হবে দেখি কে উত্তর দিতে পারে আগে। আমি একটু পানি বিরতি দিলাম, আপনারা উত্তর দেন। হ্যাঁ, কি অবস্থা বলেন? 45, 90 এবং 108 এতটি হলুদ মার্বেল আছে। তাহলে বুঝতেই পারছেন যে প্রত্যেক প্যাকেটের মার্বেল সংখ্যা হবে 45, 90 আর 108 এর গসাগু, তাই না? এই টাইপের কোশ্চেন কিন্তু এমনই যে প্রত্যেক প্যাকেটে সমান সংখ্যক মার্বেল যাবে এবং প্রত্যেক প্যাকেটে একই টাইপের গুলো যাবে, লাল সবুজ মিক্স হবে না, কোনোটার সাথে কোনোটা মিক্স হবে না। আচ্ছা, একজন উত্তর দিচ্ছেন হচ্ছে রানা মল্লিক যে 9টি প্যাকেট, আচ্ছা 9টি, প্রত্যেক প্যাকেটে 9টি এবং 27টি প্যাকেট হবে। আন্না রয় বলছেন 9টি, প্রত্যেক প্যাকেটে 9টি এবং 27টি প্যাকেট। থ্যাংক ইউ ভেরি মাচ। বিনয় রতন চাকমা বলছেন যে প্রত্যেক প্যাকেটে 9টি, 27টি প্যাকেট। থ্যাংক ইউ। অনুরাধা রয়, আতিকুর রহমান, সামিরা কবির ইরা, হ্যাঁ জান্নাতুল শারমিন, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের উত্তর সবার রাইট হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে প্রত্যেক প্যাকেটের মার্বেল সংখ্যা কেমন হবে, এইটা আর এইটার কি গসাগু। তার মানে 45, দেখেন 45, 90 আর 108 এর গসাগু। তো এই যে গসাগু সবাইকে কি 3 দিয়ে ভাগ করা যায়, দেখেন 3 দ্বারা যান, 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যায়। এই 4 আর 5 9, 90 তো যায়, 8 আর 1 9, 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 15 45, 3 30 90, 3 36 108। আবার দেখেন সবাইকে 3 দিয়ে যায়, 3 5 15, 3 10 30, 3 12 36। এখন এই 3 জনকে ভাগ করা যায়, এরকম আর কোনো সংখ্যা নাই। সুতরাং গসাগু হচ্ছে এই 3 আর এই 3 নিলে পাবো 3 3 9। তাহলে গসাগু 9, তাহলে প্রত্যেক প্যাকেটে মার্বেলের সংখ্যা 9। এখন এরকম প্যাকেট সংখ্যা কয়টা হবে, এই 45কে যদি 9 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 5টা প্যাকেট। এই 90কে যদি 9 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 9 10টা প্যাকেট। এই 108 কেন যদি 9 দিয়ে ভাগ করেন তাহলে 9 12 তে 108, তাহলে 12টা প্যাকেট। তাহলে মোট প্যাকেট কত, 12 আর 10 22 আর 5 27। তাহলে টোটাল প্যাকেট হচ্ছে 27, আর প্রত্যেক প্যাকেটে কয়টা, 9টা। খুবই সহজ, হ্যাঁ খুবই সহজ। তাহলে যদি প্রত্যেক প্যাকেটে কতটা মার্বেল এটা না চাই, যদি সরাসরি প্যাকেটের সংখ্যা চায় তাহলে আগে কিন্তু প্রত্যেক প্যাকেটে কয়টা মার্বেল যাবে সেটা বের করবেন, সেটা কি এদের গসাগু। তারপরে কি করবেন, মোট মার্বেলকে শোনেন, এক্ষেত্রে যে আলাদা আলাদা করে প্যাকেটের সংখ্যা না বের করে সবগুলো যোগ করে একবারে প্রত্যেক প্যাকেটের 9টা মার্বেল আছে এটা দিয়ে ভাগ করলেও কিন্তু একবার উত্তর আসবে, ঠিক আছে? এটাও করতে পারেন। ওকে, সবাই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এইবার সবাই মনোযোগ দেন। কি বলছে, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, একই কোশ্চেন যা করলাম না আগে সেই কোশ্চেনই, সেম কোশ্চেন। দেখেন, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি হতে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?
প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করুন। একটা জিনিস এখানে খেয়াল করেন, আমাদের বইয়ে একটু কারেকশন আছে, এই প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করুন, এইটা না আমাদের বইয়ে উত্তর দেওয়া নাই। মানে বইয়ে যে অপশনে যে উত্তর দেওয়া আছে না, এই উত্তরটা হচ্ছে শুধু প্রথম অংশের। এই যে পাত দুটি হতে কেটে নেওয়া একটি মাপের সবচেয়ে, একটি মাপের না, এটা হবে একই মাপের, কারেকশন হবে, হ্যাঁ, একটি মাপের না, এটা হবে একই মাপের, একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। হ্যাঁ, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে, এইটার উত্তর দেওয়া আছে অপশনে, আর এইটার উত্তর নাই, কিন্তু আমরা বের করবো, সমস্যা নাই। একটি লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে 672 সেন্টিমিটার, দেখেন 672 সেন্টিমিটার, আর একটা তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে 960 সেন্টিমিটার। এবার এই পাত দুইটা থেকে আপনি একই মাপের সবচেয়ে বড় কত, একটু তাকান, দেখেন কত সুন্দর মজার অঙ্ক। এটা হচ্ছে এটি লোহার পাত, এটা হচ্ছে লোহার পাত, এটা দৈর্ঘ্য আমি 672 সেন্টিমিটার, আর একটা হচ্ছে এই যে একটা তামার পাত, হ্যাঁ, এটা দৈর্ঘ্য হচ্ছে 960 সেন্টিমিটার। এখন এই দুইটা পাত থেকে এই দুইটা পাত থেকে একই মাপের সবচেয়ে কত বড় টুকরাটা আপনি কেটে নিতে পারবেন, একই মাপের, মানে এখান থেকে যেটুক কাটবেন এখান থেকে ঠিক ততটুক কাটবেন, একই মাপের একটা টুকরা কেটে নিতে হবে। সবচেয়ে বড় সাইজের কত টুকরা কেটে নেওয়া যাবে, হ্যাঁ, সবচেয়ে বড় সাইজের কত টুকরা, একই মাপের, সেম মাপের বড় টুকরার দৈর্ঘ্য কত হবে, পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে। এটা একটা ইংরেজি কোশ্চেন, হ্যাঁ, এটা একটা ইংরেজি কোশ্চেন। সেই ইংরেজি কোশ্চেনটা আমি এখানে মানে বাংলায় ট্রান্সলেট করে লিখছি। আমার কাছে মনে হচ্ছে এখন এই বাংলায় সমস্যা আছে, বাংলায় সমস্যা আছে মনে হচ্ছে, কারণ আমি তো এখান থেকে চাইলে 20 সেন্টিমিটার কেটে নিতে পারি, এখান থেকে 20 সেন্টিমিটার কেটে নিতে পারি, এখান থেকে 100 সেন্টিমিটার কেটে নিতে পারি, এখান থেকে 100 সেন্টিমিটার কেটে নিতে পারি, তাই না? একই মাপের পাত দুই থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। তাহলে একজন বললো যে ভাই এটা 672 আছে, এখান থেকে 672 কেটে নেন, তাহলে তো হবে, তাই না? এটা বুঝছি। এইটা আর এটার গসাগু, হ্যাঁ ঠিক আছে, আমি যে কনসেপ্ট এটাই যে এই দুইটার গসাগু হবে হচ্ছে সবচেয়ে বড় টুকরা। এখন যদি বলতো যে সমান সাইজের টুকরা করা হবে, হ্যাঁ, এটা কোশ্চেনটা যদি এমন হতো যে এইটা আর এটাকে সমান সাইজের টুকরা করা হবে, সেই টুকরাগুলার মানে প্রত্যেক সাইজের কত দৈর্ঘ্য কত হবে, এরকম কোশ্চেনটা যদি এরকম লেখা থাকতো তাহলে ভালো হতো। মানে এই কোশ্চেনটার ভাষাই সমস্যা আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, আমি এটা আগামীকাল আমি এটার প্রবলেমটা আমি ফাইন্ড আউট করবো, সমস্যা নেই, আমি দেখি এরকম আরো অঙ্ক আছে কিনা। আচ্ছা, এই টাইপের কোশ্চেন, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনটা একটু থাকলো, আমরা আগামী ক্লাসে এটা সমাধান করব, এই চ্যাপ্টার শেষ করব আগামী ক্লাসে। তো আগামী ক্লাসে আমি এই টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করবো যে এই প্রশ্নটা আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, বিষয়টা হচ্ছে প্রশ্নটা এরকম হওয়া উচিত যে মানে সবচেয়ে মানে এই দুইটা পাতকে টুকরা টুকরা করা হবে এবং একই সাইজের টুকরা করা হবে। মানে এটাও প্রত্যেকটা মানে এইখানে এইটাকেও আমরা যে টুকরা করব যে সাইজের, এটাকেও সেই টুকরা করব, এরকম প্রত্যেক সাইজের সর্বোচ্চ মানে প্রত্যেকটা টুকরা সর্বোচ্চ সাইজ কত হতে পারে। সেক্ষেত্রে এইটা আর এটার গসাগু, মানে এই সংখ্যার গসাগুই হচ্ছে আমাদের উত্তর, সেটা হচ্ছে 96 সেন্টিমিটার। আর এরকম 96 প্রত্যেক টুকরা যদি 96 সেন্টিমিটার হয়, তাহলে এরকম টুকরা সংখ্যা কেমন হবে, টোটাল দৈর্ঘ্যকে 96 দিয়ে ভাগ করবেন, তো এটা কয় টুকরা হবে বেরোবে, টোটাল দৈর্ঘ্যকে এই টোটাল দৈর্ঘ্য এটাকে 96 দিয়ে ভাগ করবেন, তাহলে এটা কয় টুকরা হবে সেটা বেরোবে। হ্যাঁ, আমি এটা আগামীকাল করে দিব। হ্যাঁ, এখানে আপাতত ক্লাসটা সমাপ্ত করতে চাচ্ছি। মানে আগামী ক্লাসে এই টাইপটা নিয়ে আলোচনা করবো এবং এর বাইরে আর যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দিব। মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে এই কোশ্চেনটা আসলে মানে কেমন না, যে একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হতে হবে উভয় পাত থেকে কেটে নেওয়া। আমি বললাম যে এখান থেকে 100 সেন্টিমিটার কেটে নিব, এখান থেকে 100 সেন্টিমিটার কেটে নিব,
কোশ্চেনটা এরকম হওয়া উচিত যে মানে মানে এটা এবং এটাকে সমান সাইজের টুকরা করা হবে, এরকম সর্বোচ্চ টুকরার দৈর্ঘ্য কত, কোশ্চেনটা এরকম হওয়া উচিত। সেক্ষেত্রে এইটা আর এটার গসাগু। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আগামীকাল এটা দেখবো। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।